আপনি আমার ঠোঁটে এমন করে কামড় দেন কেন? বেবি, তোমার ঠোঁটগুলো না অনেক মিষ্টি। আপনি বারবার কেন আমার কাছে আসেন? কারণ আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি বেবি। আপনি কেন বোঝেন না? এই ভালোবাসাটা হয় না। আমি তো বলেছি আপনাকে ভালোবাসি না। কেন হয় না? আমি কি দেখতে খারাপ নাকি তুমি আমাকে ভালোবাসো না বলো? আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কাউকে ভালোবাসি না। আমার মতো মেয়ে কাউকে ভালোবাসার জন্য যোগ্য নয়, বিশেষ করে আপনাকে। তাই তাহলে আমি যখন তোমার ঠোঁটে স্পর্শগুলো দিই, তোমার ঠোঁটে যখন কিস করি, তোমাকে যখন আদর দিতে শুরু করি, তখন তুমি চুপচাপ থাকো কেন? যদি আমাকে ভালোই না বাসতে, তাহলে এমন চুপ করে থাকতে না, আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে। না না, আমি আপনাকে ভালোবাসি না। আপনি জোর করে আমার কাছে টেনে নেন। আমি আপনাকে সরিয়ে দিতেও পারি না। তারপর আপনাকে সরিয়ে দিতে আপনার ঠোঁটে কামড় দিয়ে ফেললে অনেকে রেগে যায়। আর আমি জানি আপনি কতটা রাগী মানুষ। তারপরে নিজের ক্ষতি করে দেবেন। তুমি আমাকে নিয়ে কত টেনশন করো দেখেছো? আমি যদি একটু রাগ করি কিংবা রেগে গিয়ে তোমার সাথে কথা না বলি, আর কিংবা তুমি আমার ঠোঁটে কামড় দিয়ে দাও, তাতে যদি রাগ করি, কষ্ট পাই, সেটা তোমার জন্য কষ্টের হয়। তাই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারো না, দেখেছো? আর তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না, এটাই ভালোবাসা পাগলি। ভালোবাসতে ভালোবাসার মানুষটার সুখ দুঃখ সবটা দিয়ে খেয়াল রাখতে হয়। আমি কিসে কষ্ট পাই, কিসে আমার ভালো লাগা, সেটা তুমি খুব ভালো করেই জানো। ওই জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিতে পারো না, দেখেছো পাগলি? তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে কেন বলো না? মিথ্যা। আমি তো একটা গরিব ঘরের মেয়ে। আমার জন্য ভালোবাসা না। আমি চাইলেও আপনাকে দূরে সরিয়ে দিতে পারবো, কারণ আপনি এই হসপিটাল মালিকের ছেলে। তাহলে আমি কি করে আপনাকে দূরে সরিয়ে দেবো বলেন? সেটা যদি হয় অন্য কেউ, তাহলে তাকে কাছে টেনে নিতে বলো। ছি ছি, আপনি এসব কি বলেন? আমাকে দেখে আপনার এতটা বাজে মেয়ে মনে হয়? আমি গরিব হতে পারি, কিন্তু আমার স্বভাবটা এতটা বাজে নয়। আব্বু আম্মু শিখিয়েছে কার সাথে কেমন বিহেভ করতে হয়। তাছাড়া আপনাকে আমি কেন জানি দূরে সরিয়ে দিতে চাইলেও পারি না। আপনি ততবারই আমার কাছে চলে আসেন। ওইটা তোমার ভালোবাসা বেবি, তুমি কেন বুঝতে পারো না? আর আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তুমি সেটা ফিল করতে পারো। হয়তো নিজের অবস্থানের কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দাও, কিন্তু দেখো, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে ছাড়া থাকতেই পারবে না। কেন বুঝতে পারো না জান? তোমার এই অবহেলা আমি আর নিতে পারছি না, অনেক কষ্ট হয়। না না, আমি আপনাকে ভালোবাসি না। না কেন কিছু ফিল করতে চাই না। আমার অবস্থাটা ঠিক আছে। আল্লাহ আমাকে যেখানে রেখেছে অনেক ভালো রেখেছে। আমি চাই না আপনাকে বিয়ে করতে। একটা কথা কি জানেন তো, আমার মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না, কারো ভালোবাসাটা ডিজার্ভ করতে পারে না। আমি ভালোবাসার মতো কোনো মেয়ে নই। আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। প্লিজ আপনি এগুলো বন্ধ করুন। আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না। অনেক কষ্টে আপনাদের হসপিটালে চাকরি পেয়েছি। আর আপনি যদি রোজ এমন পাগলামি করতে থাকেন, তাহলে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে। রাগ অভিমান যা দেখানোর আমার উপর দেখাও, বলে ও চাকরিটা ছাড়ার চেষ্টা করবে না। তাহলে তোমার তো কিছু করতে পারবো না, নিজেরই ক্ষতি করে ফেলবো পাগলি। কি 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 করবেন আপনি? প্লিজ উল্টাপাল্টা কিছু করবেন না। আপনি কিন্তু ভুলভাল কিছু করবেন না প্লিজ। আমি জানি আপনি কতটা রাগী। রাগ অভিমান যা দেখানোর আমার উপরে দেখান। আপনি আমাকে মারেন, বকেন, তারপর নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ। না না, আমি তোমার উপর কোনো রাগ দেখাতে পারি না কলিজা। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাছাড়া তোমার উপর রাগ দেখাবো কেন? তুমি তো আমার ভাবনি শোনা, কলিজা হয় না ঠিয়া, তাহলে রাগ দেখাবো কেন? আর আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। যদি আমি নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করি, তুমি সেটা মেনে নিতে পারবে না, ঠিকই আমাকে বুকে আগলে নেবে, তাই না পাগলি? না না, এমনটা করবেন না প্লিজ। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি বুঝতে পারছি আপনি আমাকে চান না। আমি এখানে থাকি তাই তো। আসলে কি জানেন তো, আব্বু আম্মুকে নিয়ে অনেক কষ্ট হয়। অনেক কষ্টে চাকরিটা পেয়েছে। আপনার আব্বু আম্মুকে মায়ের মতো ভালোবাসেন, তাই এখানে পড়ে আছি। আর আপনি যদি এমন করতে থাকেন না, আব্বু আম্মুকে নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আপনি বলে দিন, তাহলে সেটাই হবে। তুমি আমাকে এমন করে বলতে পারছো? আমি তোমাকে একবারও বলেছি এখান থেকে চলে যেতে? তুমি যদি এখান থেকে যাও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি শুধু এতদিন আমার ভালোবাসাটা দেখেছো বেবি, তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। ওই জন্যই তো বারবার সব কাজকর্ম ফেলে তোমার কাছে ছুটে আসি। তুমি কেন বোঝো না আমাকে বলো?
যবে থেকে তোমাকে ভালোবাসা প্রকাশ করেছি তবে থেকে তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো। আচ্ছা, আমার মধ্যে কি এমন বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? বলো না জান। আপনি আপনি উল্টাপাল্টা ভাববেন না। আপনার মধ্যে সবই পারফেক্ট আছে, শুধু রাগটা একটু বেশি। সেটা কমিয়ে ফেলেন আর বোঝার চেষ্টা করেন এই সম্পর্কটা হয় না। আপনি একাই শুধু আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে এই সম্পর্কটা কি করে হয় বলেন? যেখানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেখানে আপনি কোনো নিয়ে কেন ভাববেন? কে বলেছে আমাদের সম্পর্কে ভবিষ্যৎ নেই? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি ভয় পাচ্ছ যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে কিনা, তাই তো? ওরা কেউ আমাদের মাঝে বাধা হবে না। তুমি না বললে আপু তোমাকে নিজের মেয়ের মতো পছন্দ করে? দেখো, ছেলে বউ হিসেবে মেনে নেবে। আর আমি কি এত বেশি ভুল করেছি তোমাকে ভালোবেসে বলো, যার জন্য তুমি আমাকে একটু ভালোবাসতে পারবে না? হয় পাগলি, আর কত কষ্ট দিবা বলো? সেই একটা বছর যাবৎ তুমি আমাকে কষ্ট দিয়ে আসছো, এখন তো তুমি আমাকে ভালোবাসো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো ভালোবাসবে না, কিন্তু এখন এত বেশি ভালোবাসো যে আমার থেকে দূরে সরে থাকতে পারো না। আমি যখনই তোমার থেকে দূরে থাকি তুমি মন খারাপ করে থাকো। তুমি কেন বোঝো না এটা আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা? আমি কিছু বুঝি না আর বুঝতেও চাই না, আপনিও উল্টা বুঝবেন না। আপনাকে আমি বারবার বলে বোঝাতে পারছি না, এই ভালোবাসাটা হওয়া সম্ভব নয়। আপনি কেন বুঝতে পারছেন না বলেন? কি করলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন? তোমার থেকে দূরে সরে গেলে, তোমার কাজে না আসলে, তোমাকে আমার ঠোঁটের স্পর্শগুলো না দিলে, যদি তোমার ঠোঁটে আমি আদর না দিই, তুমি থাকতে পারবে বলো? ঈশানের কথাতেই নীলাশা চুপচাপ মাথা নিচু করে রাখলো। তখন ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিতেই খেয়াল করলো নীলাশার ঠোঁট জোড়া কাঁপছে। তখন ঈশান আর দেরি না করে ওর ঠোঁটের সাথে নীলাশার ঠোঁট জোড়া মিলিয়ে দিল। সাথে সাথেই নীলাশা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেল। তারপর হুটহাট করে যখন মনে করলো এটা ওর বসের ছেলে আর যার সাথে এসব কিছু করা ওর মানায় না, ঈশান হয়তো পাগলামি করতে চায়, কিন্তু দুদিন পর যদি ওকে ভুলে যায় তখন হয়তো ওর কাছেই থাকবে না। আর নীলাশা ঈশানকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলছে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে সবসময় দূরে থাকার চেষ্টা করে। তাতে হয়তো কষ্টটাই বাড়বে, আর নীলাশা চায় না এই সম্পর্কটা হোক। তাতে কষ্টটাই বাড়বে আর ঝামেলা বাড়বে। শেষ পর্যন্ত ওকে এখান থেকে চলে যেতে হবে। আর নীলাশার বয়স্ক বাবা মাকে নিয়ে একা থাকতে হয়, অনেক কষ্টের সংসারটা চালাতে হয়। তাহলে যদি চাকরিটা চলে যায় তাহলে কখনই আর ভালো থাকতে পারবে না, না তুলে দিতে পারবে আব্বু আম্মুর মুখে খাবার। তাই নিজেকে আরো শক্ত করে ঈশানকে সরানোর চেষ্টা করলে ঈশান ওকে আরো শক্ত করে চেপে ধরে। তখন নীলাশা উপায় না পেয়ে ঈশানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তারপর ঠাস ঠাস করে ওর গালে দুটা থাপ্পড় মেরে দিয়ে বলে, আসলেই আপনি অসভ্য লম্পট। না হলে বারবার একটা মেয়ে যেখানে আপনাকে অসহ্য মনে করে, সেখানে এত বেশি ঘৃণা করে, সেখানে আপনি এইভাবে আমার কাছে আসতেন না। আসলে আপনি একটা বেহায়া। নাহলে আপনাকে শতবার বুঝিয়েও আমি কিছু করতে পারতাম না যে আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না, তারপরেও কেন এরকম পাগলামি করেন বলেন তো? কি চান আপনি? আমার শরীরটা তো? তাহলে বলেন, আমি আপনার সাথে বেড শেয়ার করবো। নীলাশার মুখে এমন দ্বারা কথা শুনেই ঈশানের মুখটা কালো হয়ে গেল। নিমেষের মধ্যেই একদম স্তব্ধ হয়ে গেল। তারপর কিছুক্ষণ নীলাশার মুখের দিকে তাকিয়ে রইল ঈশান। আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা জানালার গ্লাসে সজোরে একটা ঘুষি মেরে দিল। সাথে সাথে ওর হাত কেটে রক্ত পড়তে শুরু হলো। নীলাশা ঈশানের দিকে যেতে গেলে ও হাতে ইশারায় থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, একদম আমার কাছে আসবে না। এত ভালোবাসার পরে যে বুঝতে পারে না তাকে আর ভালোবাসা বোঝানোর কোনো ইচ্ছে নেই। আমি না লম্পট দুচরিত্র? আসলে কি বলো তো, সত্যিকারে ভালোবাসতে নেই কখনো। কি করব বলো? তোমার চোখের মায়ে পড়ে গেছিলাম, তোমার মনটাকে ভালোবেসেছিলাম, তোমার এই সুন্দর ব্যবহারের প্রেমে পড়ে গেছিলাম। বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। আজকের পর আর এই মুখও দেখতে পাবে না। ঈশান কথাগুলো বলেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর নীলাশা সেখানেই কান্না করতে করতে বসে পড়ে। যাকে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়ে ফেলল। নীলাশা ঈশানের ভালোবাসার কথাটা বোঝাতেই পারল না। ঈশান বাসায় চলে আসে, কিছুতেই গিয়ে নিজেকে শান্ত করতে পারছিল না। মানতেই পারছিল না যাকে এতটা ভালোবাসে সে ওকে এমন করে ইগনোর করলো। আজকে নিজের উপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে ঈশানের। তাই কন্ট্রোল করতে না পেরে হাতের কাছে যা পাচ্ছিল তাই ভাঙচুর করতে শুরু করলো। ভাঙচুরের শব্দে আম্মু দৌড়ে রুমে আসলো। ছেলের এমন কর্মকাণ্ডে আম্মু তাড়াহুড়া করে ওর কাছে আসলো আর বলতে লাগলো,
আব্বু, কি হয়েছে? এরকম পাগলামি করছো কেন? কে কি বলেছে আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। এরকম পাগলামি করো না। তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আর তোমার হাতে এত রক্ত আসলো কোথা থেকে? আমি সব শেষ করে দিব, সব ভেঙে ফেলবো আজকে, সব কিছু আমি নিজের হাতে শেষ করে দেব। আমি কিচ্ছু রাখবো না, প্লিজ আম্মু, আমাকে আটকাতে এসো না। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি সব ভেঙে ফেলো, সব নষ্ট করে ফেলো, কিন্তু তার আগে বলো তোমার কি হয়েছে? তুমি এরকম পাগলামি করছো কেন? কে তোমাকে এমন করে রাগিয়ে দিয়েছে? আমাকে একটাবার বলে দেখো, আমি তার সাথে কথা বলবো। কার সাহস হয় আমার আব্বুটাকে এভাবে কষ্ট দেওয়ার? আমি বুঝতে পারছি আমার আব্বুটার খুব কষ্ট পেয়েছে, না হলে এরকম পাগলামি করতো না। আমাকে বলো কি হয়েছে? কার উপর তুমি এরকম রেগে আছো? আম্মু, আমি কোনো কারণে রাগ করিনি, আমার ইচ্ছে হয়েছে তাই আমি ভাঙচুর করছি, নাকি এগুলো করা যাবে না? আব্বুর টাকা পয়সা আছে কি করতে? আমি তার একমাত্র ছেলে, আমি না ভাঙলে এগুলো কে ভাঙবে? নাকি আমি বাসা থেকে বেরিয়ে যাই, তারপর নিজের মতো করে সাজিয়ে তারপর ভাঙচুর করি? আব্বু, তোমার যা ইচ্ছা করো, তারপরও এরকম পাগলামি করো না। আমাকে বলো কে কি বলেছে। তোমার যত খুশি ভাঙচুর করো, টাকা পয়সা তো সব তোমারই জন্যই। কিন্তু এতটুকু তো বলো, আমার ছেলেটাকে কে এমন করে কষ্ট দিল, যার জন্য আমার ছেলেটা এরকম পাগলামি করছে? আমাকে একটাবার বলে দেখো, আমি সব ঠিক করে দেব। তারপরও এরকম পাগলামিটা অন্তত করো না। আম্মু, বললাম তো কিছুই হয়নি, তুমি প্লিজ আমাকে আটকেও না, এখান থেকে যাও, আমার মাথাটা গরম আছে, ভুলভাল কিছু বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। আমি না কাউকে ভালোবাসি, না কেউ আমাকে ভালোবাসে, আমি কাউকে চাই না, আমার লাইফে কারোর দরকার নেই, আমি একাই থাকতে পারবো, একা থাকলে তো আর মরে যাবো না। কে ভালোবাসেন আমার ছেলেটাকে বলো আব্বু। কার এত বড় সাহস আমার ছেলেটাকে এমন করে ফিরিয়ে দেয়? আমি দেখছি আমার ছেলেটাকে কে ভালোবাসে না। আমি তার সাথে কথা বলবো, তারপরও তুমি আমাকে বলো কে কি বলেছে। আম্মু, বললাম তো এখান থেকে যাও, প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না, তারপর উল্টাপাল্টা কিছু বলে ফেললে তোমারই খারাপ লাগবে, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। সেটা না হয় ঠিক আছে, তারপর তুমি একটু শান্ত হও। তুমি সব ভেঙে ফেলো, তারপরও একটু শান্ত হও। আমি এখান থেকে চলে যাচ্ছি, তারপরও তুমি একটু শান্ত হও। আম্মু, তুমি কি চাও আমি নিজের কোনো ক্ষতি করে দেই? তাহলে সেটাই ভালো হবে বলো, আমি তাহলে সেটাই করব, তারপর আমাকে ডিস্টার্ব করো না। আম্মু বুঝতে পারছে ঈশান খুব বেশি রেগে আছে, আর কিছু একটা হারানোর ভয়ে কিংবা কিছু একটা না পাওয়ার আশঙ্কাতে এরকমভাবে কষ্ট পাচ্ছে। ঈশানের মুখে ভালোবাসার কথাটা শুনে আম্মু বুঝে গেছে হয়তো কোনো মেয়ের জন্য ঈশান এরকম পাগলামি করছে। ঈশান হয়তো কোনো মেয়েকে খুব বেশি ভালোবাসে, যার জন্য এমন পাগলামি করছে। আম্মু কিছুদিন যাবৎ খেয়াল করছে ঈশান নিজে নিজে কিছু একটা ভাবেই আর একা একাই হাসি, খুব বেশি ভাবতে থাকে। যেটুকু সময় অফিসের দায়িত্ব সেটুকু। আব্বু এই বিষয় নিয়ে কয়েকবার আম্মুকে বলেছে, কিন্তু আম্মু বিষয়টা জানতেই পারেনি। অন্যদিকে ঈশান ভেবেছিল নীলাশাকে রাজি করিয়ে তারপর দুজনে এসে আব্বু আম্মুর সাথে কথা বলবে, তারপর ওদের বিয়েটা হবে। কিন্তু যেখানে নীলাশাই ওকে পছন্দই করে না, দুই চোখে সহ্য করতে পারে না, সেখানে ঈশান আর কাকে কি বলবে। তো আম্মু আর সেখানে দাঁড়ালো না, তাড়াহুড়া করে রুমে গেল। তারপর আব্বুকে কয়েকবার কল করতেই আব্বু রিসিভ করলো। আম্মু কান্না করে দিয়ে বলতে আরম্ভ করলো, ওগো, তোমার ছেলেটা তো পাগলামি করছে, প্লিজ তুমি বাসায় আসো। আমি ওকে থামাতে পারছি না, ও প্রচন্ড পরিমাণে রেগে আছে। হাতের কাছে যা পাচ্ছে সবই ভেঙে ফেলছে, তার উপর এত বেশি পাগলামি করছে যার জন্য আমার খুব ভয় লাগছে। ওর হাতে অনেকটা কেটে গেছে। কি জন্য এরকম পাগলামি করছে জানি না, তারপরও আমার মনে হচ্ছে যে ও কোনো মেয়ের জন্য এরকম পাগলামি হচ্ছে। ওগো, তোমার ছেলেকে তো কখনো এরকম পাগলামি করতে দেখিনি, তুমি প্লিজ বাসায় চলে আসো। কি বলো? এরকম পাগলামি কখন থেকে করছে? তাছাড়া তুমি ওকে একটু শান্ত করতে পারছো না? তুমি ওর আম্মু হয়ে ওর কাছে যেতে পারছো না, তাহলে আমি কি করে পারবো বলো? এরকম পাগলামি তোমার ছেলে আগে কখনো করেনি, হয়তো ভাঙচুর করছে, কিন্তু এত বেশি রাগ কখনো দেখায়নি। তুমি প্লিজ বাসায় এসো, দেখো আমার খুব ভয় লাগছে, ছেলেটা আবার উল্টাপাল্টা না কিছু করে বসে। প্লিজ তুমি বাসায় চলে আসো, আমি না প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি। তুমি প্লিজ একটু বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তুমি প্লিজ কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি আছি, তুমি টেনশন করো না তো। আমি এক্ষুনি দেখছি কি করা যায়। আম্মুর কথাতে আব্বুর অনেকটা টেনশন হতে লাগলো, তাই মিটিংটা ক্যান্সেল করে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর 15 মিনিটের মধ্যেই বাসায় চলে আসলো।
অন্যদিকে ঈশান রুমের সব কিছু ভাঙচুর করে একদম তছনছ করে দিয়েছে। তারপর একটা সময় কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ে। মাথার দুই পাশে হাত দিয়ে চুলগুলো খুব শক্ত করে চেপে ধরে কান্না করে দিয়ে বলতে আরম্ভ করে। তুমি আমাকে কেন ভালোবাসো না, কেন ভালোবাসো না আমাকে? কি কম আছে আমার মধ্যে টাকা পয়সা চেহারা কোনো দিক দিয়ে কম নেই। এমন না যে আমি একটা বাজে ছেলে, আর 10টা বড়লোক ছেলের মতো নেই। বাজে কোনো নেশাই আমার মধ্যে নেই। কেউ কখনো বলতে পারবে না কোনো মেয়ের পেছনে আমি ছুটেছি। শুধু জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমাকে বিশ্বাসই করতে পারলে না, একটু ভালোবাসতে পারলে না। শেষ পর্যন্ত আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইলে। আসলে কি, আমি আর 10টা ছেলের মতো তোমার দেহের মহে পড়ে তোমার কাছে যাইনি। সত্যিকারের ভালোবেসেছিলাম তো, ওই জন্য আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই না? আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে অন্যায় করেছি, তো এই জন্য তুমি আমাকে কষ্ট দিতেছো তো দাও। তারপর যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে এই পাগলটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো, পাগলের মতো। ঈশান কথাগুলো নিজে নিজেই বলছে আর কান্না করছে। এরই মাঝে আব্বু তাড়াহুড়া করে এই রুমে ঢুকলো। আম্মু পেছনে পেছনে আসতো। আব্বু এসেই ওর সামনে বসে পড়লো। কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে আরম্ভ করলো। আমি বললাম না তোমরা আমাকে একা থাকতে দাও, আমাকে একটু ডিস্টার্ব করবে না। তোমরা বারবার কেন আমার কাছে আছে যাও? কি বোঝাতে চাইছো তোমরা আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না আমাকে, আমি তাকেই বোঝাতে পারিনি। প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। আচ্ছা, আমরা চলে যাব, কিন্তু কে কি বলেছে আমাকে বলো। কে তোমাকে এরকম কষ্ট দিয়েছে? কার জন্য এরকম করে ভাঙচুর করলে? আর তোমার হাতের এই অবস্থা কেন? তোমার আম্মু তোমার জন্য কত কান্নাকাটি করছে, তুমি বুঝতে পারছো না? কার ভালোবাসার জন্য তুমি এরকম পাগলামি করছো? আমাকে বলো, আমাদের ভালোবাসাটা কি তোমার কাছে কিছুই না? নাকি তোমার লাইফে অন্য কারো ভালোবাসাটা খুব বেশি প্রয়োজন? আমাকে বলো। না আব্বু, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। নিজের উপরে রাগ করছি। যেখানে নিজেকেই বোঝাতে পারিনি সেখানে তোমাকে কি বোঝাবো? হ্যাঁ, তোমাদের ভালোবাসাটা আমার কাছে সব, কিন্তু আমার লাইফে অন্য কারো ভালোবাসাটা চাই। সেটা না পেলে আমার লাইফটা অপূর্ণই থাকবে। হ্যাঁ, আমি ওকে বোঝাতে পারিনি, ব্যর্থ হয়ে গেছি। প্লিজ তোমরা এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না। আমি একা থাকতে চাই, সারা জীবনের জন্য একা থাকতে চাই। ঈশান কথাগুলো বলছে আর কান্না করছে। আব্বুকে শান্ত করার জন্য ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো। আমাকে বলো, কে কি বলেছে? কার জন্য এরকম পাগলামি করছো? আমি সব ঠিক করে দিব। কে আমার ছেলেকে ভালোবাসে না? আমার এত সুন্দর একটা ছেলেকে কে ভালোবাসে না? দেখি কার এত বড় সাহস। আমি তার সাথে জোর করে তোমার বিয়ে দিব। তারপর এরকম পাগলামি করো না। আমি তো জানি আমার ছেলে কতটা ভালো, তাই না? কে ভালোবাসবে না বলো আমাকে? আব্বু এরকম কথা শুনে ঈশানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর বলতে আরম্ভ করলো। আব্বু, আমি নীলাজকে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, হয়তো হয়তো মরেই যাবো। তুমি ওকে বলো না আমাকে ভালোবাসতে। তুমি জানো আমি ওকে কতটা ভালোবাসি। আজকে 6টা বাচ্চা আমি তোকে বোঝানোর চেষ্টা করছি, আর ও আমাকে প্রতিনিয়ত ইগনোর করে চলেছে। ও কেন বোঝে না আমার কতটা কষ্ট হয়? আমি ওকে কি করে বোঝাবো বলো? আমি তোকে যেন থাকতে পারবো না, ও কেন বোঝে না, কেন? কি বলছো তুমি? কোন নীলাশাকে ভালোবাসো? আব্বু, ও আমাদের হসপিটালের নার্স, ওই মেয়েটাকে আমি ভালোবাসি। প্লিজ ওকে বলো না আমাকে একটু ভালোবাসতে। আমার লাইফে ওর ভালোবাসাটা খুব প্রয়োজন। আমি থাকতে পারবো না ওকে ছাড়া, প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে আমার। তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। কি বলছো এগুলো? ও তো সামান্য একটা মেয়ে, তার উপর ও আমাদের হসপিটালের নার্স। তুমি কি বলছো এগুলো? হ্যাঁ আব্বু, ও সামান্য মেয়ে, কিন্তু আমি ওই সামান্য মনটাকে ভালোবেসেছি, সহজ সরল ব্যবহারটাকে ভালোবেসেছি। ওর মায়ে পড়ে গেছি, আর কেউ কারো মায়ে পড়লে তাকে ছাড়তে পারবে বলো? আমি ওকে ছাড়তে পারবো না আব্বু, তুমি ওকে বলো না আমাকে একটু ভালোবাসতে। ও আমাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করছে, যে কষ্টটা আমি সহ্য করতে পারি না। প্লিজ আব্বু, ওর ভালোবাসাটা আমার লাইফে এনে দাও, আমি থাকতে পারবো না ওকে ছাড়া। এটা কি করে হয় তুমি বুঝতে পারছো? ও সামান্য একজন নার্স আর গরিব ঘরের মেয়ে।
আর তুমি কিনা শেষ পর্যন্ত ওর মায়ায় পড়লে, ওকে ভালোবেসে ফেললে। এটা কি করে সম্ভব বলো? তাছাড়া ওর থেকে কত ভালো মেয়ে তোমাকে পছন্দ করে। সেদিন আমার বন্ধুর মেয়ে তোমাকে পছন্দ করেছে, সেটা আমাকেই বলেছে। আর তুমি তো সেটা সেখানেই বারণ করে দিলে। আর শেষ পর্যন্ত আমাদের হসপিটালের সামান্য একটা নার্সকে তোমার পছন্দ হলো। এটা কি করে আমি মেনে নিব বলো? হ্যাঁ, ও সামান্য। আমি ওই সামান্য মেয়েটাকে ভালোবাসি। ও যদি অন্ধ হয়, ও অঙ্গ প্রত্যঙ্গগুলো নাও থাকে, তারপরেও আমি ওকে ভালোবাসি। আব্বু অত কিছু শুনতে চাই না, কিছু জানতেও চাই না। আমি ওকে ভালোবাসি আর ও কি চায়। আব্বু কি বলবে বুঝে উঠতে পারছে না, তাই চুপ করে আছে। ঈশান বুঝতে পারলো আব্বু ওদের সম্পর্কের বিষয়টা জানতে পেরে হ্যাপি নয়, তাই আব্বুকে ছেড়ে দিল। তারপর কিছুটা পিছিয়ে যেতে লাগলো। তখন আম্মু ওর কাছে যেতে গেলে ঈশান পিছিয়ে গেল আর বলতে আরম্ভ করলো, তোমরা কেউ আমার কাজে আসবে না, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। আমি সবটা বুঝে গেছি। নীলাশা ঠিকই বলেছিল যে আমাদের সম্পর্কটা কখনোই হবে না, অন্তত আমার আব্বু সেটা হতে দেবে না। আব্বু, তোমার চুপ থাকাতে আমি বুঝে গেছি তুমি নীলাশাকে কখনো মেনে নেবে না, ওকে আমার থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্য ও বারবার বলে এই সম্পর্ক কখনো হবে না। ও বলেছিল জানো, যখন আমি ওকে প্রকাশ করেছি আমি ওকে ভালোবাসি, নীলাশা তোমার দয়াতে চাকরিটা পেয়েছে, তাই সেই দয়াটাও হারাতে চায় না। আর তুমি ওকে স্নেহ করো মেয়ের মতো, তাই তোমার কাছে ও তোমার ছেলেকে চাইতে পারবে না যে কিনা ওকে দয়া করে চাকরিটা দিয়েছে। আমার ভাবতেও অবাক লাগছে, আমার আপু কিনা আমাকে মিথ্যে ভালোবাসা দেখায়, কিন্তু একটুও ভালোবাসে না। সামান্য শুধু গরিব আর ধনীর ব্যবধানের কারণে আমার ভালোবাসাটাকে আমার আব্বু মেনে নেবে না। তোমরা চলে যাও, আমার কাউকে দরকার নেই। যেখানে নীলাশায় আমাকে বুঝতে পারেনি এত ভালোবাসার পরেও, সেখানে তোমরা বুঝে কি করবে? তোমরা তো রঙিন চশমা পরে আছো, টাকা পয়সা তোমাদের কাছে সবচেয়ে বড়। থাকো তুমি তোমার টাকা নিয়ে। আজকের পর থেকে তুমি শুধু আমার পাল্টে যাওয়া দেখবে। আমি এমনভাবে নিজেকে চেঞ্জ করবো যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আর ও আমাকে ভালোবাসে না, আমি ওকে বোঝাতে পারিনি এতদিনেও ওকে কতটা ভালোবাসি। ঈশান কথাগুলো বলে আবারও জানালার গ্লাসে সজোরে কয়েকটা ঘুষি মেরে দিল। সাথে সাথে কাটা জায়গা থেকে আরো রক্ত পড়তে আরম্ভ করলো। আম্মু কান্না করে দিয়ে দৌড়ে ঈশানের কাছে যেতে গেলে ও বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি কাউকে ভালোবাসি না, না কেউ আমাকে ভালোবাসে। আমার প্রতি তোমাদের মিথ্যে হয়ে দেখাতে হবে না। তুমি আব্বুর মতো এগোনেই বুঝে থাকো, আমার কাউকে চাই না। আমি নিজেকেই তিলে তিলে শেষ করে দিব, তখন তোমরা ভালো থেকো। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। আব্বু প্লিজ এরকম পাগলামি করো না। আমি বলছি তোমার আব্বু ওই মেয়েটাকে না মেনে নিলে আমি মেনে নেব। আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিয়ে দেব। তারপরও তুমি এরকম পাগলামি করো না। আম্মুর কথাটা একটু রাখো। তুমি জানো না তোমার আম্মু তোমাকে কতটা ভালোবাসে। তোমার কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারি না আব্বু। প্লিজ একটু কথা শোনো, আমাকে একটু কাছে যেতে দাও। না, কেউ আমার কাছে আসবে না। তোমাদের কারো ভালোবাসা আমার দরকার নেই। আমি আজকে অনেক ভালোভাবে বুঝে গেছি তোমরা আমাকে কতটা ভালোবাসো, যার জন্য আমার ভালোবাসাটাকে মেনে নিতে পারছো না। আর আব্বু, আজকে থেকে তুমি শুধু তোমার ছেলের বাজে চেহারাটাই দেখতে পারবে। ঈশার কথাগুলো বলেই ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিই। তারপর শাওয়ারটা ছেড়ে দিয়ে ভিজতে লাগলো আর চিৎকার করে কান্না করতে লাগলো। আব্বু আর আম্মু দুজনেই দরজা ধাক্কা দিতে লাগলো। আর আব্বু বলতে লাগলো, ঈশান, আমার কথা শোনো। দেখো, ওর থেকে ভালো মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিব। দেখো, ওর থেকে সুন্দরী মেয়ে তোমার লাইফে আমি এনে দিব, যে কিনা তোমাকে ওর থেকেও বেশি ভালোবাসবে। আর ওই মেয়েটা তো বলেই দিয়েছে ও তোমাকে ভালোবাসে না। তাহলে তুমি কেন পাগলামি করছো? আমার কথাটা শোনো। আমি কি তোমার খারাপ চাইবো বলো? আমি সব সময় তোমার ভালো চাই। তাহলে কেন এরকম পাগলামি করছো? আমাকে একটু সময় দাও, আমি ওর থেকে ভালো মেয়ে তোমার জন্য এনে দেব। ওর থেকে ভালো মেয়ে আমার দরকার নেই, আমার ওকেই চাই। যেখানে আমি নীলাশাকে বোঝাতে পারিনি, সেখানে তোমাদের কি করে বোঝাবো? আমার আর কারো কথা শুনতে হবে না। আমি বুঝে গেছি তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। ও আমাকে ভালোবাসে না তো তোমরা সবাই শুধু আমার বলতে যাওয়াটা দেখবে। আমি যে বুকে ওর জন্য ভালোবাসা জন্ম দিতে পারি, সেই বুকে ওর জন্য প্রচণ্ড পরিমাণে অবহেলার ঘৃণাও জন্ম দিতে পারি। ও আজকে থেকে আমার পাল্টে যাওয়া দেখবে। আমি ওকে কত বেশি ইগনোর করতে পারি। ঈশান কথাগুলো বলেই কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। আর আম্মু আব্বু অনেকক্ষণ যাবো তোকে ডাকাডাকি করলো। আম্মু কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল।
আব্বু ডাকাডাকি করেও যখন ওর রেসপন্স পেল না, তখন হতাশ রুম থেকে বেরিয়ে গেল। আম্মু কান্না করছে, তাই আব্বু বলতে লাগলো, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার জন্য 2 দিন পাগলামি করবে, তারপর সবই ঠিক হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো। তোমার ছেলেটা এরকমই, যে জিনিসটা খুব করে চায় সেই জিনিসটার জন্য পাগলামি করে। এখন ওই মেয়েটার প্রতি একটু মায়া পড়েছে, কিন্তু ওকে ভালোবাসে না, আবেগের বশে এরকমটা করছে। দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলেটা তো এখনো ছোট আছে, যার জন্য আবেগের বশে এরকম করবে। আসলে কি বলো তো, আমাদের ভালোবাসার কোনো মূল্যই তোমার কাছে নেই। তোমার কাছে নাম, যশ, প্রতিপত্তি, টাকা পয়সা এগুলোই সব কিছু, তাই না? একটা সময় দেখবে তোমার জন্য আমার ছেলেটা শেষ হয়ে যাবে, তারপরে তুমি বুঝতে পারবে আমার ছেলেটা ওই মেয়েটাকে কতটা ভালোবাসতো। ওই মেয়েটা আর আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে বলো, যার জন্য তুমি ওদের উপর খালি দায়িত্বের বোঝাটা চাপিয়ে দাও। ছোটবেলা থেকে ও নিজের কোনো ইচ্ছে আশা পূরণ করতে পারে না, তুমি ওকে যেটা বলো সেটাই শুনতে হয়। আর তুমি বলো ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখুনি, যার জন্য আমার ছেলেটা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। ছেলেটার বোঝার বয়স হতেই বিদেশে পাঠিয়ে দিলে, তারপর যখন দেশে ফিরে আসলো তখন একটা মেয়েকে ভালোবাসলো, আর তুমি তাকে ওর লাইফ থেকে ফিরিয়ে দিচ্ছ। একটা সময় তুমিও বুঝতে পারবে তুমি কতটা ভুল করেছো, তখন হয়তো আমার ছেলেটা ফুরিয়ে যাবে। শাইলা, আমার কথা শোনো। দেখো, কিছু হবে না। তোমার ছেলে পাগলামি করছে, একটা সময় পাগলামিটা থাকবে না। তারপর দেখো, সব আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে পাগলামি করে, আর আমিও একটা পাগল, যার জন্য এরকম একটা ছেলের জন্ম দিয়েছি। তুমি আর কিছুই বুঝাতে আসবে না আমাদের। আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় না, আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে চলে যাব। তুমি যেখানে নিজে ভালোবেসে বিয়ে করেছিলে, সেইখানে আমার ছেলেটার ভালোবাসাটা কি তোমার মেনে নিতে খুব বেশি সমস্যা হচ্ছে? তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটা একটা সাধারণ ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। ওকে আমার ছেলের পাশে দাঁড় করিয়ে আমি কি করে মানুষকে বলবো যে একটা নার্স আমার ছেলের বউ? আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো বলো? বাহ, শেষ পর্যন্ত এরকম একটা কথা বলতে পারলে। ও গরিব বলে কি মানুষ না? তুমিও তো আমাকে গরিব ঘর থেকেই তুলে এনে বিয়ে করেছিলে। আমার আব্বুকে কি বলেছিলে, আমাকে যদি তোমার সাথে বিয়ে না দেয় তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। আর সেখানে শেষ পর্যন্ত কিনা একটা গরিব ঘরের মেয়েকে তোমার ছেলে ভালোবেসেছে বলে আজকে তুমি এমন করে তাকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার কারণে একটা সময় আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আর সেদিনই আমার শেষ দিন হবে বলে দিলাম। আম্মু কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল কান্না করতে করতে। আব্বু কি করবে বুঝে উঠতে পারছে না, চুপচাপ রইল। অন্যদিকে ঈশান চলে আসার পর নীলাশা হাউমাউ করে কান্না দিয়ে হাঁটু করে বসে পড়ে। তারপর মুখে হাত দিয়ে বলতে আরম্ভ করে, এইটা আমি কি করলাম? যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, আমার জন্য এত পাগলামি করে, আজকে 6টা মাস যাবত আমাকে ভালোবাসার কথা বলেছে, আমাকে শুধু বোঝানোর জন্য বারবার নিজের কাছে টেনে নিয়েছে। সুযোগ পাওয়ার সত্ত্বেও আমার গায়ে এমন করে টাচ করেনি, যার জন্য আমার কাছে মনে হয়েছে উনি আমার দিকে খারাপ নজর দেখান। আমাকে হয়তো ভালোবাসার স্পর্শ দিয়েছে, কিন্তু এরকম কোনো বাজেভাবে স্পর্শ করেনি, যার জন্য আমি ওনাকে এমনভাবে আঘাত করলাম। কি করে পারলাম আমি ওনাকে এভাবে দূরে সরিয়ে দিতে? ছি, আমি আমার ভালোবাসাটাকে ধরে রাখতে পারলাম না। আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আপনি এমন করে নিজেকে কষ্ট দেবেন না। আপনার নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমাকে হেরে যেতে হয়েছে, তারপর আমি আপনাকে কাছে টেনে নিতে পারি। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনার ভালোবাসাটার প্রতিদান দিতে পারি না। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে আপনার ভালোবাসার কোনো আপনারা কি ভাবছেন? বলা নেই কওয়া নেই, হুটহাট কি হচ্ছে এসব? ঈশান আর নীলাশার কথাতে হয়তো সেটা একটু হলেও বুঝতে পেরেছেন। নীলাশা ঈশানদের হসপিটালের সাধারণ একজন নার্স। ঈশান যেদিন নীলাশাকে প্রথম দেখেছিল সেদিনই ওর প্রেমে পড়ে গিয়েছিল। বাইকে ছোটোখাটো অ্যাক্সিডেন্টে পড়ে হাতটা অনেকটাই ছিলে যায়, তারপর ব্যান্ডেজ করার জন্য ওদেরই হসপিটালে আসে। এর আগে ঈশান কখনোই বলেনি এটা ওদের হসপিটাল, কিংবা ওইখানে গিয়ে কোনোভাবে নিজেকে প্রেজেন্ট করেনি। ঈশান হসপিটালে আসার পর একটা নার্স এসে ওর হাতে ব্যান্ডেজ করতে আরম্ভ করছিল, আর হুটহাট করে কেউ একজন এসে ঈশানের হাতটা ব্যান্ডেজ করতে থাকে। তখন ঈশানও মেয়েটার দিকে অপলক নয়নে
তাকিয়েছিল। ও ভাবতে পারেনি একটা মেয়ে এত সুন্দর হতে পারে। মেয়েটার মুখে একটা মায়া মায়া ভাব আছে। ঈশান সেদিন ড্যাব ড্যাব করে নীলাশার দিকে তাকিয়েছিল। তারপর ব্যান্ডেজ করা হয়ে গেলে নীলাশাও ঈশানের মুখের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। তারপর একটা সময় বেশ খানিকটা লজ্জা পেয়ে বলেছিল, এভাবে তাকিয়ে না থেকে এখন হাতের দিকে তাকান, দেখুন সব ঠিক হয়ে গেছে। এখন একটা ইঞ্জেকশন পুশ করলেই সব ঠিক হয়ে যাবে। হেই, না না না, আমি কোনো ইঞ্জেকশন নিতে পারবো না। আমার ওগুলো কোনো দরকার নেই। আমি এমনিতেই ঠিক আছি। কেন ইঞ্জেকশন নিতে পারবেন না কেন? হুম, বুঝতে পেরেছি। বাচ্চাদের মতো ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে এত বেশি ভয় পান কেন? বড় দামড়া ছেলে, ইঞ্জেকশন দেখলে হাত পা ছুটতে থাকেন কেন? হ্যাঁ, সাধারণ একটা বিষয়ে এত বড় একটা সুচ ফেটালে ভয় লাগবে না বলেন? ভালো একটা জায়গাতে ফুটো করে কিসব উল্টে পাল্টা জিনিস শরীরে ঢুকিয়ে দেন। এসবের কোনো প্রয়োজন নেই। আমার শরীর এমনিতেই ফিট অ্যান্ড ফাইন আছে, তাই সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো দরকার নেই। আমাকে এভাবে টর্চার করবে না তো। কিচ্ছু হবে না, চুপ করে বসুন, এখানে দেখুন সব ঠিক হয়ে যাবে। তো ঈশান চলে আসতে গেলে তখন ঈশানের বন্ধুরা আবার ওকে জোর করে সেখানে বসিয়ে দেয়। তারপর নীলাশা একটা ইঞ্জেকশন এনে ঈশানের হাতে পুশ করে দিতেই ঈশান চিৎকার করে ওঠে আর বাচ্চাদের মতো ফুপিয়ে কান্না করে দিয়ে নীলাশাকে জড়িয়ে ধরেছিল। ঈশানের ওরকম একটা কর্মকাণ্ডে নীলাশা হতবাক হয়ে গিয়েছিল। ওর শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গিয়েছিল। তারপর যখন ঈশান বুঝতে পেরেছিল নার্স মেয়েটাকে জড়িয়ে ধরেছে, তখন খেয়াল করে মেয়েটা বেশ লজ্জা পেয়ে গেছে। ঈশান ওই দিন যে কাণ্ডটা ঘটিয়েছিল সেটা কখনোই কেউ ভুলতেই পারছিল না। নীলাশাকে দেখতে প্রচণ্ড পরিমাণে মায়াবী, তাই ঈশান বারবার হসপিটালে আসতো। আর নীলাশাও বুঝতে পেরেছিল হয়তো ছেলেটা ওকে পছন্দ করে আর ভালোবেসে ফেলেছে, যার জন্য ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিল। আর ততদিনে ঈশানের আব্বু ওকে হসপিটালের সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর ঈশানের রোজ হসপিটালে আসে আর নীলাশাকে মনের কথাগুলো বোঝানোর চেষ্টা করে। তাই প্রতিনিয়ত ও নীলাশার কাছে আসার চেষ্টা করে। তারপর যখন নীলাশা দূরে সরে যাচ্ছিল তখন ঈশান ওকে প্রপোজ করে বসে। তখন ও বলেই, দেখেন, আমার দ্বারা আপনাকে ভালোবাসাটা সম্ভব না। আপনি অনেক বড় লোকের ছেলে, আপনার মুখে এসব ভালোবাসার কথা মানায় না। তার উপরে আমার মতো একটা গরিবের জন্য তো নয়, শুধু শুধু এসব কথা বলে নিজেকে একটা হাসির পাত্র বানাবেন না। দেখো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে চাইছো না? তাছাড়া বড়লোকের ছেলেরা কি ভালোবাসতে পারে না? নাকি আমাদের মন বলতে কিছুই নেই? তুমি হয়তো আমাকে 8-10টা বড়লোক ছেলের মতো ভাবছো। ভেবেছো আমি তোমাকে ভালোবেসে নিজের কাছে টেনে নিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে তারপর দূরে সরিয়ে দেব। তেমনটা কখনোই হবে না। আপনি আমার সম্পর্কে জানেন না, তাই আপনার এই ভালোবাসাটা উপচে উপচে পড়ছে। যখন জানতে পারবেন তখন আপনার এই ভালোবাসাটা আর থাকবে না। তাই বলছি, আপনি এখনই এখান থেকে চলে যান। আপনাকে আর ভালোবাসা দেখাতে হবে না। আপনি আপনি জানেন না, আমি একটা গরিব পরিবারের মেয়ে। আপনি যদি আমার সম্পর্কে জানতেন তাহলে কখনোই এই ভালোবাসার কথাটা আমাকে বলতে পারতেন না। তুমি কেমন আমি সেটা জানতে চাই না। তুমি কোন পরিবার থেকে এসেছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, কয়টা ছেলের সাথে রিলেশন করেছো, আমি কি এইসব ইন্টারভিউ দিতে বলেছি? আমি তোমাকে ভালোবাসি সেটা জানিয়ে দিলাম। আর তুমি যে আমার থেকে সিনিয়র আমি সেটাও জানি। তাই আমি আর কিছু জানতে চাই না। তুমি আমাকে ভালোবাসবে, ব্যাস। তুমি সময় নাও, যত পারো সময় নাও, আর আমার সম্পর্কে জেনে নাও। আমি বিদেশ থেকে পড়ালেখা করে এসেছি, আর দরকার পড়লে তুমি আমার বন্ধু থেকে জেনে নিও। কালকে আমি ওকে পাঠিয়ে দেবো, ও সবটা বলে দেবে। কিন্তু আর কোনো কথা নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। তোমাকে আমার ভালোবাসতেই হবে। না বাসলে জোর করে নিয়ে গিয়ে বিয়ে করব, সেটা কি খুব ভালো হবে? তার থেকে সহজে বলে দাও আমাকে ভালোবাসো। ঈশানের এরকম দ্বারা পাগলামিতে নীলাশা সেদিন ভেবেছিল হয়তো এই ছেলেটা দুদিন পর ওকে ভুলে যাবে। কিন্তু দিন যতই যাচ্ছিল ঈশানের পাগলামিটা বেড়েই চলছিল। একটা মাস যেতে না যেতেই ঈশান নীলাশাকে ভালোবাসার গভীরতাটা বোঝাতে বন্ধুদের কথা মতো ওকে কাছে টেনে নিতে শুরু করে। আর মনের কথাগুলো বোঝানোর জন্য ওকে নানাভাবে নিজের স্পর্শগুলো দিতে শুরু করে। প্রথম প্রথম নীলাশার অস্বস্তি লাগলেও বুঝতে পারছিল যে ছেলেটাকে সত্যি ভালোবাসে, যার জন্য ওকে বারবার কাছে টেনে নেয়। নীলাশা মুখে না বলেও ঈশানের স্পর্শগুলো মন থেকে উপভোগ করত। তারপরও বুঝতে পারছিল এই সম্পর্কটা হওয়ার কোনো ভাবেই সম্ভব না। তার উপরে যদি ঈশানের আব্বু জানতে পারে তাহলে ওকে চাকরি থেকেই বের করে দিবে। সব কিছু বিবেচনা করে আর নিজের অবস্থানের কথা ভেবে নীলাশা ঈশানকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু দিন দিন ঈশানের পাগলামিটা এত বেশি বেড়ে যাচ্ছিল, যার জন্য ওকে আটকে রাখাটাই কষ্ট হচ্ছিল।
নীলাশা অনেক ভেবে তারপর একটা সিদ্ধান্ত নেয়। এরই মাঝে পুরো 6টা মাস কেটে যায়। আর এই 6টা মাসে ঈশান এত বেশি পাগলামি করলো, যার জন্য নীলাশাকে দূরে সরিয়ে রাখতে পারছিল না। তারপর অনেক কষ্টে নিজের মনটাকে স্থির করে, ভাবে যে করেই হোক ঈশানকে দূরে সরিয়ে দিতে হবে। তাই ওকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করতে শুরু করে। আর ঈশান প্রতিদিনের মতো আজকেও নীলাশার সাথে দেখা করতে আসে। তারপর যখন ওর সাথে কথা বলছিল তখন নীলাশা ঈশানকে এড়িয়ে যাচ্ছিল। তখন ঈশান ওকে একটা ফাঁকা রুমে নিয়ে যায় আর নীলাশাকে কাছে টেনে নেয়। তারপর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ঈশানের সাথে এমন একটা মিসবিহেভ করে নীলাশা আর হসপিটালে থাকতে পারলো না। কান্না করতে করতে বাসায় চলে গেল। তারপর সারাটা দিন রুম থেকে বেরোলোই না। অন্যদিকে ঈশান 2 ঘন্টা যাবৎ শাওয়ার নিয়ে চোখের পানিগুলো শাওয়ারের সাথে এক করে দিল। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আজকে যাকে এত বেশি ভালোবাসলে তাকে বোঝাতেই পারলো না, তাই বুকের ভেতর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। তাই আর বাসাতে থাকতে পারলো না। কোনো রকমে শুকনো কাপড়গুলো পরে বাসা থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আম্মু পেছন থেকে কয়েকবার ডাকলো, ঈশান শুনল না। ঈশান একটা বারে চলে আসে আর গিয়ে গলায় ঢালতে শুরু করলো। ঈশানের ড্রিঙ্কস করার অভ্যাস নেই, কিন্তু দেশে ফিরে বন্ধুদের জোড়াজড়িতে একদিন পার্টিতে একটু খেয়েছিল। সেদিন মনে হয়েছিল বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। ভেবেছিল এগুলো মানুষ কী জন্য খায় সেটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু আজকে মনে হচ্ছে এগুলো খেয়েই নিজেকে শান্ত করে রাখতে পারবে। ঈশান একের পর এক গলায় ঢেলে চলেছে, কিছুতেই বুকের যন্ত্রণাটা কমছে না। ঈশান ড্রিঙ্কস করতে করতে এতটাই মাতাল হয়ে গেল, যার জন্য ওর মধ্যে আর কোনো হিতাহিত জ্ঞান নেই। ও টেবিলে শুয়ে পড়ে আর বলতে আরম্ভ করে, কেউ আমাকে ভালোবাসে না, আর আমি কাউকে ভালোবাসি না। আমি ওকেই বোঝাতে পারিনি কতটা ভালোবাসি। যেখানে আমাকে মেয়েরা চোখে হারায় সেখানে তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিলে। নিজের মায় ফেলে ভালোবাসা শিখে এখন ভালোবাসাটা বসে চলে না। তোমার কাছে আমি এতই তুচ্ছ হয়ে গেছি যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না। আমি তো একটা বাজ ছেলে। এখন থেকে বাজ ছেলেটা আর তোমাকে ডিস্টার্ব করবে না। এখন থেকে আর একটু ডিস্টার্ব করবে না, দেখো। ঈশান কথাগুলো বলতে বলতেই সেখানেই ঘুমিয়ে পড়ল। তো রাত 1টা বেজে যাচ্ছে, তারপরও ঈশান বাসায় ফিরছে না। আম্মু কান্না করে পুরো বাসা মাথায় তুলে ফেলেছে। আব্বু বারবার বলছে, শাইলা, শান্ত হও। তোমার ছেলে একটু পরেই বাসায় চলে আসবে। তুমি কান্নাকাটি করছো কেন? কিছু হবে না। তুমি শুধু শুধু পাগলামি করছো। আর একটাও কথা বলবে না। এরপরও তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে? এত কিছুর পরও তুমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছো? আমার ভাবতেও অবাক লাগছে। তুমি কি না এরকমভাবে নিজেকে স্বাভাবিক রাখতে পারছো? আসলে ছেলেটা তো আর তোমার নয়, আমার। ওই জন্যই আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। আম্মুর কথায় দেওয়ার মতো উত্তর আব্বুর কাছে নেই। এটা ঠিক যে উনি শুধু স্ট্যাটাসের কথা ভেবে নিরাশাকে ওনার ছেলে থেকে দূরে সরিয়ে রাখছে। তো আম্মু অনেকক্ষণ যাবৎ কান্না করলো। তারপর যখন আব্বু চুপ করে রইলো তখন আম্মু ঈশানের বন্ধু রাজকে কল করলো। তারপর কান্না করে সবটা বললো। সব শোনার পর রাজ বাসা থেকে বেরিয়ে ঈশানকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। তারপর যখন পাচ্ছিল না তখন ভাবলো ঈশান সেদিন যে বারে গিয়েছিল হয়তো ওখানটায় থাকতে পারে। রাজ বারের একটা ওয়েটারকে কল করে জানতে পারলো ঈশান ওখানেই আছে। রাজ তাড়াহুড়া করে বারে চলে যায়। তারপর গিয়ে দেখে ঈশান পুরো মাতাল হয়ে গেছে। না কোনো সেন্স আছে না কোনো কথা বলছে। ও কোনো রকমে বিলটা দিয়ে তারপর নিয়ে বাসায় উদ্দেশ্যে চলে যায়। 8 ঘন্টা পর বাসায় পৌঁছে কলিং বেল দিলেই আম্মু দরজাটা খুলে দেয়। রাজের কাঁধে ঈশানকে দেখে আম্মু কান্না জুড়ে দেয়। তখন রাজ বলতে আরম্ভ করে, আন্টি প্লিজ কান্নাকাটি করবেন না। দেখেন সব ঠিক হয়ে যাবে। হয়তো বিষয়টা নিয়ে রাগ করে আছে তাই ড্রিঙ্কস করছে। সব দোষ ওর আব্বুর। ওনার জন্যই সবটা হয়েছে। একটা সময় দেখবে আমার ছেলেটা ওর আব্বুর জেদের জন্যই শেষ হয়ে যাবে। ওর আব্বুর রাগ অভিমান জেদ শেষ হবে না। উনি স্ট্যাটাসের কথা ভেবে আমার ছেলেটার ভালোবাসা বারবার দূরে সরিয়ে দিচ্ছে। তুমি দেখো, তোমার এই রাগ অভিমানের জন্যই আমার ছেলেটা একটা সময় মারা যাবে। তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। রাজ ঈশানকে নিয়ে রুমে শুয়ে দিতেই আম্মু গিয়ে কিছুক্ষণ পর ওর পাশে বসে কান্না করলো। আর রাজ দাঁড়িয়ে রইল। আম্মুর ঈশানের জুতোটা খুলে দিয়ে এসিটা ছেড়ে দিয়ে ওর শরীরে একটা চাদর টেনে দিয়ে কান্না করতে করতে বেরিয়ে গেল। আর রাজ জিজ্ঞেস করতে লাগলো, আন্টি আমি জানি না ঈশান
কী জন্য এমন করেছে? তবে মনে হচ্ছে অনেক কষ্ট পেয়েছে, তাই সে উল্টাপাল্টা জিনিস খেয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন, যদি কোনো সমস্যা হয় আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে সমাধান করার। আমি তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি, ও আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, তাহলে আমার বেস্ট ফ্রেন্ডের এরকম একটা অবস্থা কী করে আমি চুপচাপ থাকবো বলে? আম্মু কান্না করতে করতে সবটাই বলল রাজকে। ও মাথা নিচু করে রইল, তারপর বলতে লাগলো, আন্টি, আমি এই বিষয়টা জানতাম না, আর ঈশানকে বারণ করেছিলাম এই মেয়েটাকে ভালো না বাসতে, ওর কাছে না যেতে। তারপর ওর মায়া জড়িয়ে গেছে। আমি জানি আঙ্কেল এরকম কিছু করতে পারে, তাই ওকে আগেই বারণ করেছিলাম, কিন্তু ঈশান আমার কোনো কথা শোনেনি। কি করবে বলেন? ভালোবাসাটা তো আর বলে কয়ে হয় না, হয়ে গেছে। আর ঈশান যখন বুঝতে পেরেছে তখন এরকম পাগলামিটা করেছে। আমি এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। ওই মেয়েটা অনেক গরিব করে, এর জন্য হয়তো আঙ্কেল ওকে মেনে নিতে চাইছে না। আম্মু কান্না করতে লাগলো। তখন রাজ নিরুপায় হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীলাশা সারা রাত আর ঘুমাতেই পারল না, কান্না করে বালিশ ভেজালো। আম্মু আব্বু ওকে অনেকবার জিজ্ঞেস করলো, তো এভাবে 2-3টা দিন কেটে গেল। আর এই 2-3টা দিন নীলাশার মন খারাপ থাকায় ও হসপিটালে গেল না। এখন ঈশান সকালে বাসা থেকে বের হয়, আর সেই রাত 2টা-3টার থেকে বাসায় ফিরে। হয়তো আব্বু না হলে রাজ ওকে বাসায় দিয়ে যায়। ঈশান প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করেছে। তার উপর যদি ওর আব্বু কিংবা আম্মু বারণ করে, আবার সেই ভাঙচুর করতে শুরু করে দেয়, নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। এরই মাঝে ঈশান কয়েকবার হাত কেটে ফেলেছে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ছেলের এমন অধপতন দেখে আম্মু প্রচণ্ড পরিমাণে কান্না করে, আর বারবার আব্বুর কাছে রিকোয়েস্ট করে বলে মেয়েটাকে মেনে নিতে। আর আব্বু তার উল্টো কাজটা করলো। এসব জানতে পারলে ঈশানের আব্বুর প্রতি যতটুকু ভালোবাসা ছিল সেটুকু শেষ হয়ে যাবে। তো আফজাল সাহেব অনেক ভেবে চিন্তে হসপিটালে আসে। তারপর নীলাশাকে ডেকে পাঠায়। নীলাশা অনুমতি নিয়ে ঢুকে, তারপর ওনার সামনে দাঁড়িয়ে বলে, আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আর তোমাকে কি জন্য ডেকেছি সেটা তুমি জানো। তুমি তো খুব ভালো আছো, তাই না? এরকম একটা নাটক করে। নীলাশা মাথা নিচু করে এলো। ও জানে আফজাল সাহেব ওকে কি জন্য ডেকেছে। নীলাশা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আমি জানি আপনি আমাকে ভুল বুঝেছেন, কিন্তু আমি আপনার ছেলের পাগলামিতে কোনো সায় দেইনি। আমি জানি এই সম্পর্ক হবার নয়, আর আমি একটা গরিব মেয়ে। আমি কি করে আপনার ছেলের বউ হতে পারি? ওই স্বপ্নটা আমি কখনো দেখিনি। আমি আপনার ছেলেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বারবার পাগলামি করেছেন। তার জন্য যদি আপনি আমাকে শাস্তি দেন কিংবা চাকরি থেকে বের করে দিতে চান তো দিতে পারেন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো। তাও আমি তোমাকে চাকরি ছেড়ে যেতে বলিনি, কিন্তু তুমি ওর সাথে কোনো কাজে সায় দেবে না, যাতে আমার সম্মানটা ডুবে যায়। আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি, তার মানে এই না যে তুমি সেটার সুযোগ নিয়ে আমার ছেলের দিকে হাত বাড়াবে। আঙ্কেল, আমার আব্বু আম্মু তেমন কোনো শিক্ষা দেয়নি। ওরা আমাকে শিখিয়েছে কার স্থান কোথায়। আমি আমার স্থানটা খুব ভালো করেই জানি। সামান্য একজন নার্স। আমার সাজে না আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা। আমি যেখানে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে ভুলে গেছি, সেখানে এত বড় স্বপ্নটা দেখা আমার জন্য অনেক অপরাধ হবে। তাই আমি এগুলো ভাবি না। আপনার যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন স্যার। আফজাল সাহেব আর কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে যেতেই নীলাশা কান্না করতে করতে দেয়ালের সাথে পিঠ থেকে নিজে বসে পড়ল, আর বলতে লাগলো, সব দোষ আমার জন্যই সবটা হয়েছে। আমি যেখানে যেখানে যাই সেখানেই একটা না একটা ঝামেলা পাকাই। আল্লাহ কি জন্য যে সাদা চামড়াটা আমাকে দিতে গেল। এর থেকে তো আমার চেহারাটাই ভালো ছিল, তাতে অন্তত ছেলেটা আমার দিকে নজর দিত না। এই সুন্দর চেহারাটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতো না। হয়তো গরিবের পদ্ম ফুল হয়ে জন্ম নিয়েছে। এই পদ্ম ফুলটা যতটা সুন্দর হোক, কেউ তুলে বাসায় নিয়ে যাবে না। আল্লাহ যে মানুষটার কপালে আমি নেই, তাকে আমার জন্য কষ্ট দিও না। আমার কথাটা ছেড়ে দিও, তুমি অন্তত ওনাকে কষ্ট দিও না। আমি এগুলো সহ্য করতে পারছি না। তুমি এর শেষ কোথায় বলে দাও আমাকে। এভাবে পুরো একটা মাস কেটে গেল। এরই মাঝে ঈশা নিজের বেহাল দশা করে ফেলেছে, পুরো পাগল হয়ে গেছে। এদিকে ওদিকে দৌড়ে বেরিয়েছে, আর সেদিনের পর থেকে ঈশান আর হসপিটালে যায়নি। এরই মাঝে কয়েকবার ঈশানের সাথে নীলাশার রাস্তায় দেখা হয়েছে। ঈশান ওকে খেয়ালই করেনি, কিন্তু নীলাশা ওকে দেখলেই নিজেকে আড়াল করে রেখেছে। নীলাশা খুব কাছ থেকে দেখেছে, আগে সেই হ্যান্ডসাম স্মার্ট স্টাইলিশ ছেলেটা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। চুলদারি বড় হয়ে গেছে আর একদম দেবদাস হয়ে গেছে।
পাগলের মতো ঘোরাফেরা করে। তার উপর সবসময় হাতে সিগারেট থাকে। আম্মু রোজ কান্না করে ঈশানকে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে আফজাল সাহেবের মনটা সেই পাথর হয়েই আছে। ছেলে এরকম একটা অবস্থা উনি মুখ বুজে সহ্য করে যাচ্ছে, আর আম্মু ওনাকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারে উনি কখনোই ওদের সম্পর্কটা মেনে নেবে না। তাই শেষে আম্মু আব্বুকে বোঝানোটা বন্ধ করে দেয়। আম্মু প্রতিদিন সকালে ঈশানের রুমে গিয়ে দেখে ঈশান ঘুমাচ্ছে, নাহলে উঠে বসে আছে আর কিছু একটা ভাবছে। প্রতিদিনের মতো আজকে রুমে আসে, দেখে ঈশান সিগারেট খাচ্ছে। আম্মু আসতে ঈশান সিগারেটটা ফেলে দিল। তখন আম্মু বলতে লাগলো, ঈশান কোনো কথাই বলছে না, আর আম্মু কান্না করতে লাগলো। তখন ঈশান বলল, আম্মু, এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি মনেই শান্তি না থাকে? প্রিয় মানুষটা যদি লাইফেই না থাকে, কি দরকার এত স্ট্যাটাস, ইগো নামডাক আর প্রতিপত্তি দিয়ে? টাকা পয়সা দিয়ে কি আব্বু আমার সুখটা কিনে দিতে পারবে? কখনোই না। আমি আমার লাইফ থেকে সুখটাই হারিয়ে ফেলেছি আম্মু। বুকের ভেতর না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, জানো তো, যার জন্য নিজেকে আটকে রাখতে পারি না, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কিন্তু শুধু তোমার মুখে দেখেছি বেঁচে থাকতে হয়। মরে গেলে তো একবারই মরে যেতে পারতাম, কিন্তু বেঁচে থেকে যে আমি প্রতিদিন মরে যাচ্ছি, আমি তোমাদের কি করে বোঝাবো বলো? তোমার পাল্টে যাওয়াতে, এরকম নিজেকে কষ্ট দেওয়াতে আমিও যে কষ্ট পাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না? নাকি আমার কষ্টটা তোমার চোখে পড়ে না? আম্মু, তুমি আমাকে মাফ করে দিও। আমি আর পারছি না নিজেকে ধরে রাখতে। এত কষ্ট কেন হয় বলো তো? ভালোবাসার যে এত যন্ত্রণা আমি আগে জানতাম না। তাহলে কখনোই ওই মেয়ে তো দূরে থাক, ভালোবাসার নামটাই মুখ দিয়ে উচ্চারণ করতাম না। কি করব? আমার বেহায়া মনটা ওই গরিব মেয়েটাকে ভালোবেসেছিল, যাকে তোমরা মেনে নিতেই পারলে না। আম্মু মুখে কাপড় চেপে কান্না করতে লাগলো, আর ঈশান দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। আম্মু রুম থেকে বেরিয়ে গেল। দরজায় আব্বু দাঁড়িয়ে আছে। ঈশান কিছুক্ষণ পর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশান এসব কথা বলতে চায় না, আর সেটাই বারবার ভয়। বুকের ভেতরটা ভেঙে চলে যাচ্ছে। কষ্টগুলো ভুলতে বাড়ি গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করলো। সেদিন রাতে আর বাসায় ফিরল না। তখন হোটেলের দুজন ওয়েটার ওকে একটা রুমে দিয়ে আসে। পরদিন বাসায় আসলে আম্মু অনেক কান্নাকাটি করলো, আর আব্বু প্রচন্ড পরিমাণে বকাঝকা করলো, আর বলতে আরম্ভ করলো, তোমাকে অনেক লাই দিয়েছি, আজকের পর থেকে তোমার বাসা থেকে বেরোনো বন্ধ। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে সে তোমার যা খুশি তাই করবে। তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ, বুঝতে পারছো না? আমার সম্মানটাকে তুমি ডুবিয়ে ফেলছো। এসব আজে বাজে ছাইপাশকে নিজের শরীরটাকে তো শেষ করে দিচ্ছ, আর তোমার আম্মুকেও কষ্ট দিচ্ছ, আর আমার টেনশনটা বাড়াচ্ছ। আমি তো বলিনি তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে। তোমরা কিসের জন্য টেনশন করো? তোমার তো সব টেনশন দূর হয়ে গেছে। আমি তো আর ওই মেয়েটার কাছে যাচ্ছি না, না অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাচ্ছি, যার জন্য তোমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আব্বু ঈশানের এরকম দ্বারা কথাটা শুনে রেগে ঠাস ঠাস করে ওর গালেই দুইটা থাপ্পড় মেরে দিল। ঈশান আর রাগটাকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে দেয়ালের সাথে জোরে সরে কয়েকটা ঘুষি দিল, আর বলতে আরম্ভ করলেও, বাসা থেকেও তোমার জন্য বেরোবো না, সেটাই ঠিক হবে তো? তাহলে থাকবো, বাসার মধ্যে এখন থেকে থাকবো। ঈশান রুমে গিয়ে দরজা সজোরে লাগিয়ে দিল। আম্মু দরজার সামনে গিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করলো আর ডাকাডাকি করতে লাগলো। ঈশান আরও কথাই শুনল না। ও এই একটা মাসে পুরো পাগলের মতো হয়ে গেছে। অন্যদিকে রাজ এই বিষয়টা নীলাশাকে জানিয়েছে, কিন্তু ও নিরুপায়, কী বা করতে পারে। উল্টো যখন ঈশানের কথা মনে হয় তখন প্রচণ্ড পরিমাণে কান্না করে, কাউকে বলতেই পারে না। আব্বু আম্মু ওকে এরকম চুপচাপ থাকতে দেখে ওকে অনেকবারই জিজ্ঞেস করেছে কি হয়েছে। নীলাশা তারপরেও কিছু বলেনি। এভাবে আরও 4-5টা দিন কেটে গেল। এরই মাঝে বাসা থেকে ঈশান আর বের হয়নি। খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে, এখন রুম থেকেও বের হয় না। আব্বু আম্মু রুমের সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করলে ঈশান বারবার বলেছে, এভাবে যদি বারবার ডিস্টার্ব করতে থাকো না, তাহলে নিজেকেই শেষ করে দিব। তাহলে করো ডিস্টার্ব, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আর যদি বেশি ডিস্টার্ব করো তাহলে পৃথিবী থেকেই চলে যাব, যেখানে গেলে আর খুঁজেই পাবে না। ঈশানের এখন শরীরে বেহাল অবস্থা, শরীরে যেন আর কোনো শক্তি অবশিষ্ট নেই। তারপরও রুমের মধ্যে শুয়ে বসে সিগারেট খায়। আম্মু ঈশানের কর্মকাণ্ডের জন্য শুধু আব্বুকে দায়ী করছে। সেই কবে থেকেই আম্মু আব্বুর সাথে কথাগুলো বলা বন্ধ করে দিয়েছে।
সপ্তম দিনের মাথায় আব্বু রাতে বাসায় আসলে আম্মু আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, ওগো, তুমি আমার ছেলেটাকে বাঁচতে দাও। তুমি ওর ওপর এতটা জুলুম করো না। ও অন্যায় করে থাকলে তার শাস্তি আমাকে দাও, তারপরে ওকে এরকম শাস্তি দিও না। আমি আমার ছেলেটাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ঈশান ওই মেয়েটাকে বিয়ে করলেই তো তোমার সমস্যা। ওর সাথে তুমি ঈশানকে মেনে নিতে পারবে না তো? তোমার সম্মানে দাগ লেগে যাবে তো? তেমন কিছুই হবে না। তার আগেই আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরে আমার ছেলেটাকে দয়া করে বাঁচতে দাও। ওর ভালোবাসাটাকে এভাবে কেড়ে নিয়ে ওকে নিঃস্ব করে দিও না। আমাকে একটু দয়া করো। আমি আমার ভালোবাসা থেকে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার ছেলেটার জীবন তুমি ভিক্ষে দাও। আম্মুর এত আকুতি মিনতির পরও আব্বু কিছু বলছিল না। আম্মু আধ ঘন্টা যাবত ওনার পা জড়িয়ে ধরে কান্না করলো, কথাগুলো বললো। তারপর যখন আব্বু শুনলো না, তখন আম্মু কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ঈশানের শরীরের বেহাল দশা হয়ে গেছে। কেউ আর ওই দিনের পর থেকে ঈশানের রুমে যেতে পারেনি। আম্মু যতবার রুমে যাওয়ার চেষ্টা করেছে, ঈশান ততবারই নিজের ক্ষতি করে দিবে বলেছে। কিন্তু এখন যেন শরীরে আর চলছিল না। যেটুকু শক্তি অবশিষ্ট ছিল, নেশা করে সেটাকে যেন শেষ করে দিয়েছে। এখন নিঃশ্বাসটা ত্যাগ করাটা এই সময়ের ব্যাপার হয়ে গেছে। বিছানা ছেড়ে আর উঠতেই পারছে না, আর রুমেও কেউ যেতে পারে না, যার জন্য কেউ ঈশানের অবস্থাটা দেখতে পাচ্ছে না। রাতে ঈশান শুয়ে শুয়ে ভাবছে, এরপর হয়তো আর কখনো পৃথিবীর আলোটা দেখা হবে না, কারণ শরীরটা আর সায় দিচ্ছে না। এই মুহূর্তে খুব ইচ্ছে করছিল প্রেয়সীর মুখটা একবার দেখতে, যার জন্য এত কঠিন আয়োজন। হয়তো সেই সুযোগটা আর কখনো হবে না। তাই ফোনের গ্যালারিতে থাকা নীলাশার একটা ছবি বের করে ওর মায়াবী চেহারাটা বারবার দেখতে লাগলো। তারপর একটা সময় নিজেই বলতে লাগলো, খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তো, ওই জন্য বুঝতেই পারলে না প্রেয়সী। তোমাকে আর কিভাবে বোঝাবো, যেখানে আব্বু আম্মুকে বোঝাতে পারলাম না। আর তুমি তো অন্যর মেয়ে ছিলে, আমার আর কিছু বোঝানোর নেই তোমাকে। আজকের পর হয়তো তোমাকে আর দেখতে পারবো না, সামনে থেকে দেখতে না পারলেও ফোনে তোমাকে একবার শেষবারের মতো দেখে নিলাম পাগলি। তবে জানো তো পাগলি, আমি যদি কখনো আল্লাহর কাছে কিছু চাওয়ার সুযোগ পাই না, শুধু তোমাকেই চাইবো। ভেবে নিব হয়তো আমার কপালে তুমি ছিলে না। তবে একটা কথা মনে রেখো, ভুলেও কখনো কাউকে ভালোবেসে ফেলো না, না হলে আমার কষ্টটা সেই দিন বুঝতে পারবে। বুকের মাঝে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, তাই আর থাকতে পারলো না। আস্তে আস্তে ঈশানের চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। পরদিন যখন আম্মু ওকে ডাকতে আসলো, তখন ঈশানের কোনো সারা শব্দ পাচ্ছিল না। তখন আম্মু কান্না করতে করতে পুরো বাড়ি মাথায় করে ফেললো। আব্বু দৌড়ে এসে বলতে লাগলো, শাইলা, কি হয়েছে? এইভাবে চিৎকার করছো কেন? ওগো, আমার মনে হয় আমার ছেলেটা উল্টাপাল্টা কিছু করে ফেলেছে। প্লিজ তুমি দরজাটা ভেঙে ফেলো। ও কথা বলছে না। আমি সেই আধ ঘন্টা যাবৎ ছেলেটাকে ডেকে যাচ্ছি। ও যেটা বলেছিল সেটাই করেছে। দেখেছো, তোমার রাগের কাছে আমার ছেলেটাকে হারিয়ে ফেলছি। এরই মাঝে বাসার কাজের লোকগুলো সেখানে আসলো। আব্বু কাজের লোকের সাহায্যে দরজাটা ভেঙে ফেলল। ঈশান বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে। আব্বু গিয়ে ওকে ডাকতে লাগলো। ঈশানের কোনো সারা শব্দ নেই। আম্মু কান্না করতে করতে এই ফোনটা হাতে নিয়ে খেয়াল করলো সেখানে একটা মেয়ের ছবি। বুঝতে বাকি রইল না এই মেয়েটার জন্য ছেলেটা এমন পাগলামি করছে। আব্বু অনেক ডাকাডাকি করেও কোনো কাজ হলো না। তখন কাজের লোকের সাহায্যে ধরাধরি করে ঈশানকে ওদের হসপিটালে নিয়ে গেল। আফজাল সাহেব চিৎকার করে ডাক্তার ডাকতেই ডক্টর এসে ওনার সামনে দাঁড়ালো, আর ঈশানের এমন অবস্থা দেখে বলতে আরম্ভ করে, আফজাল সাহেব, ছেলের এই অবস্থা কেন? কি হয়েছে? ডক্টর, আগে আমার ছেলেকে বাঁচান। নার্স, কুইক অক্সিজেন রেডি করো, ওকে থিয়েটারে নিয়ে যাও। ডক্টরের কথাতে তাড়াহুড়া করে নীলাশা আসলো। আর এসে যাকে দেখলো তাকে দেখার পর বুকের ভেতরটা কেঁপে উঠল। ওর চোখ দিয়ে আপনা আপনি পানি বের হতে শুরু করলো। তারপরও সব কিছু ভুলে গিয়ে ঈশানকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতে লাগলো। নীলাশা ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। ওর প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে। মনে হচ্ছে এই মানুষটা ওর থেকে দূরে চলে যাবেই, হয়তো আর কখনো এই মানুষটার মুখটা দেখতে পারবে না। অপারেশন থিয়েটারে নিয়ে যেতেই ডক্টর অপারেশন শুরু করে দেয়, আর বুঝতে পারে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল, যার জন্য শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আর না খেয়ে থাকার ফলে শরীরটা নিঃশেষ হয়ে গেছে। নিঃশ্বাস নিতেই ওর কষ্ট হচ্ছে। 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। তারপর বেরিয়ে আসতেই আম্মু বলতে আরম্ভ করে, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ও বাঁচবে তো? আমি ওকে আবার সে আগের মতো আগের অবস্থায় ফিরে পাবো তো? ও আমাকে আম্মু বলে ডাকবে তো? ম্যাডাম, আপনি শান্ত হন। ঈশান ঠিক আছে, আসলে অনেকটা টেনশন করছে, আর অনেকদিন যাবৎ খাবারটাও ঠিকমতো
খায় না। তার উপর কাল রাতে মনে হয় অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নিয়েছিল, যার জন্য এই অবস্থা হয়েছে। টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা বলুন তো, ছেলেটার এই অবস্থা হলো কি করে? ডক্টরের কথা শুনে আম্মু হাউমাউ করে কান্না করে দিল। আফজাল সাহেব মাথা নিচু করে রইল। এই মাঝে আম্মু খেয়াল করলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে কান্না করছে। আম্মুর বুঝতে বাকি রইল না এটাই ওনার ছেলের সেই অবাধ্য ভালোবাসা। হসপিটালে আনার আগে ঈশানের হাতে যখন ফোনটা ছিল তখন আম্মু এই মেয়েটার ছবিটাই দেখেছিল। নীলাশাকে দেখে আম্মু ওর কাছে আসলো, তারপর একটা হাত ধরে বলতে আরম্ভ করলো। তুমি নীলাশা, তাই না? নীলাশা মাথা নিচু করে নিল। আম্মু ওর হাতটা 2 হাতে জোর করে ধরে বলতে লাগলো। দেখেছো মামুনি, তোমাকে ভালোবেসে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। আমার ছেলেটাকে একটু দয়া করো, একটু তোমার ভালোবাসাটা ভিক্ষে দাও। আমি কথা দিচ্ছি, ওর আব্বু মেনে না নিলেও আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপর আমার ছেলেটাকে একটু বাঁচতে দাও। ও তোমাকে ভালোবেসে খুব বেশি অন্যায় করে ফেলেছে বলো? ও খুব বেশি অপরাধ করে ফেলেছে বলো? তোমার ভালোবাসাটা কি ওর জন্য এত বেশি অন্যায় ছিল? আমি তোমার পায়ে ধরে ওর ভালোবাসাটা ভিক্ষে চাইছি, তারপরে তুমি ওকে ফিরিয়ে দিও না। ও বাঁচতে পারবে না তোমাকে না পেলে। আমার একমাত্র ছেলেটাকে একটু বাঁচার সুযোগ দাও। আমাদের মা ছেলের ওপর এটুকু দয়া করো। আম্মু নীলাশার পা ধরতে গেলে ও সরে গেল। আর আব্বু বলতে লাগলো। শাইলা, কি পাগলামি করছো তুমি? চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবে না তুমি। আজকে তোমার জন্য আমার ছেলেটার এই অবস্থা। তুমি আমাকে আর আমার ছেলেকে অনেক দয়া করেছো, আর করতে হবে না। এবার অন্তত আমাকে ছেড়ে দাও। এবার অন্তত আমার ছেলেটাকে বাঁচতে দাও। আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। সেখানে তুমি আর তোমার কোনো স্ট্যাটাসই থাকবে না। শাইলা, আমার কথাটা শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি আমার নামটাও ধরে ডাকবে না। তোমার ভালোবাসার উপর থেকে আমার পুরো বিশ্বাসটাই উঠে গেছে। তোমার প্রতি এখন শুধু আমার ঘৃণাটা জমে গেছে, ঘৃণা। শুধু তুমি আমার স্বামী বলে তোমাকে এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি আর থামবো না। মামুনি, তুমি আমাকে একটু দয়া করো। আমি তো তোমার মায়ের মতো, বলো? তোমার মা যদি তোমার কাছে কিছু ভিক্ষে চাইতো তাহলে তুমি দিতে না বলো? আমার ছেলেটাকে একটু বাঁচতে দাও, একটু ওকে ভালোবাসাটা ভিক্ষে দাও। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আম্মুর এরকম দ্বারা কথাতে নীলাশা সেখানে থাকতে পারল না। কান্না করতে করতে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর কিছুক্ষণ চোখে মুখে পানি দিল আর বেসিনের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এটা এটা আমি কি করলাম? যে মানুষটা আমাকে নিজের থেকে বেশি ভালোবাসে তাকে এমন করে কষ্ট দিলাম। এর থেকে তো উপরওয়ালা আমাকে দিয়ে গেলেই পারত। আমি সব জায়গাতে যাওয়াকে বিলাসত আমাকে যে এত বেশি ভালোবাসে তাকে এত বেশি কষ্ট দিয়ে ফেললাম। আমি কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো? উপরওয়ালা আমাকে এমন একটা কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে ওনার কপালে ভালোবাসার লেখা নেই। এরই মাঝে এখানে সব ফ্রেন্ড বিষয়টা জানতে পেরে হসপিটালে চলে আসছে। আর রাজ এসেই আম্মুকে একটা জায়গায় নিয়ে জোর করে বসালো। আর আম্মু বারবার ওকে বলতে লাগলো। রাজ, আমার ছেলেটাকে আবার আগের মতো ফিরিয়ে দে আব্বু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই তো জানিস ও আমার একমাত্র ছেলে। তুই তো আমার ছেলের মতো, বল। তুই তোর বন্ধুকে একটু বল না। আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। ওই মেয়েটাকে আমি অনেক বুঝিয়েছি, তারপরও নিজের জেদের কাছে অটল। ও হয়তো ঈশানের আব্বুর জন্য ওকে অমন করে দূরে সরিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি ও হয়তো ঈশানকে ভালোবাসে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। আম্মু অনেকক্ষণ যাবৎ রাজার একটা হাত ধরে কান্নাকাটি করতে লাগলো। রাজার উপায় না পেয়ে নীলাশাকে খুঁজতে লাগলো। তারপর নীলাশাকে খুঁজে পেল হসপিটালের এক কোনায়। নীলাশা দেয়ালে পিঠ থেকে কান্না করছে। এমন কিছু দেখে রাজ বলতে আরম্ভ করলো। এই কি, আপনি কান্না করছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। যে মানুষটা আপনি এমন করে ইগনোর করেছেন, যে আপনাকে ভালোবাসে, তাকে তো দূরে সরিয়ে দিয়েছেন। ছেলেটাকে এমন করে কষ্ট দিতে পেরেছেন, তাহলে আপনার না খুশি হওয়ার কথা? তাহলে কান্না করছেন কেন? আপনি তো আজকে হাসবেন, অনেক বেশি খুশি হবেন, তাহলে কান্না করছেন কেন? ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি নিরুপায়। আমি পারবো না ওনাকে নিজের কাছে টেনে নিতে, না ওনার বুকে ঠাঁই খুঁজে নিতে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি এই সুন্দর চেহারা নিয়ে জন্ম নিয়ে অনেক বড় পাপ করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আমার জন্য একটা মানুষ
এভাবে কষ্ট পাবে আর নিজেকে এত বড় কষ্ট দেবে। আপনি আমাকে মাফ করে দেন, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এত কিছুর পরও আপনার কাছে মনে হচ্ছে আপনি নিজেই অপরাধ করছেন? আপনি তো অপরাধ করছেন ওকে কষ্ট দিয়ে। আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আমি বলে দিচ্ছি, আজকে ওর যদি কিছু হয়ে যেত না, এর জন্য একমাত্র আপনি দায়ী থাকতেন। আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আর যদি কখনো কাউকে ভালোবেসে ফেলেন না, তাহলে বুঝতে পারবেন এই ভালোবাসার মধ্যে কতটা যন্ত্রণা রয়েছে। আমি নিরুপায়, আমি ওনাকে নিজের কাছে টেনে নিতে পারিনি। আপনি আমাকে মাফ করবেন। আমি জানি আপনি আঙ্কেলের জন্য এরকম করছেন, কিন্তু আপনি তো একটাবার ওকে বলতে পারতেন যে আপনার অবস্থার দিকে আপনি ওকে ভালোবাসতে পারছেন না। অন্তত আমাকে বলতে পারতেন। আমি তো বারবার এসে আপনাকে জিজ্ঞেস করেছিলাম কী জন্য আপনি এমনটা করছেন। অন্তত ঈশানের আম্মুর কাছে বলতে পারতেন। আমি তো বলছিলাম যে ওর আম্মু কতটা কান্নাকাটি করেছে, ওর আম্মু সব কিছুতে রাজি আছে, উনি শুধু ওনার ছেলের মুখে হাসি দেখতে চায়। আর আপনি কি করলেন? ওকে এমন করে ইগনোর করলেন যে যার জন্য ছেলেটাই এমন একটা অবস্থা। আজকে ছেলেটার মরে গেলেই হতো আপনি খুশি হতেন না? প্লিজ ভাইয়া, চুপ করুন। এইসব মাঝে মাঝে কথা বলবেন না। ওনার কিছু হবে না, আমি মরে যাব, সেটাই ঠিক হবে। আমি চলে গেলেই তো কেউ কষ্ট পাবে না, সেটাই ভালো হবে। বুঝেছি, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। এসব বিষয় নিয়ে আপনাকে আর বলবো না। ঈশানের আম্মু ওকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আন্টি বুঝতে পেরেছে আপনি ঈশানকে ভালোবাসার পরও কখনো মেনে নেবেন না। রাজকে আম্মুর সাথে কথা বলে সব শোনার পর আম্মু বলতে লাগলো, আমার সব বোঝা হয়ে গেছে। কেউ কারোর জন্য না, আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। সারাটা দিন ঈশানের জ্ঞান ফিরল না। রাত 12টার দিকে নীলাশা বাসায় যেতেই ওর আব্বু বলতে আরম্ভ করলো। মামুনি, তোমার সাথে কিছু কথা আছে। নীলাশা আব্বুর সামনে দাঁড়াতেই উনি বলতে আরম্ভ করলো, শোনো মামুনি, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কিছুদিন যাবৎ ভেবেছি, তোমার বয়স হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, যে কোনো সময় আমরা চোখ বন্ধ করে নিতে পারি। তাই আমি চলে যাওয়ার আগেই চাই আমার মেয়েটা কোথাও ভালো আছে সেটা দেখে যেতে। কিন্তু আব্বু, আর কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি বা কতদিন এভাবে থাকবে বলো? আব্বু, আমি চলে গেলে তোমাদের কি হবে? আমি যদি বিয়ে করে এখান থেকে চলে যাই, তাহলে তোমাদের কে দেখবে? সেটা তোমাকে দেখতে হবে না। ছেলেপক্ষ সবাই শুনেছে, ওরা সবটা জেনে শুনেই রাজি হয়েছে। ওরা বলেছে বিয়ের পর তোমাকে চাকরিটা করতে হবে না। ওরা সব কিছুতেই রাজি আছে। আর এটাও বলে দিয়েছে আমাদের ফ্যামিলির পুরো দায়িত্বটা ওদের। ছেলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করেছে। তাই আমি চাই না এরকম একটা ভালো সম্বন্ধ হাতছাড়া করতে। হয়তো আমাদের একটু কষ্ট হবে, তারপরেও যে টাকাটা আছে সেই দিয়ে আমরা দিব্যি চলে যাব। তুমি টেনশন করো না আমাদের নিয়ে। নীলাশা কিছু বলার আগেই আম্মুকে বোঝাতে লাগলো। নীলাশা রুমে চলে গেল। তারপর বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করলো। সারা রাত নীলাশা ঘুমাতেই পারল না। শুধু ভাবলো এবার ঈশানকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিতে হবে। পরদিন নীলাশা হসপিটালে আসতেই বুঝতে পারলো ঈশানের জ্ঞান ফিরেছে। আরও প্রচণ্ড পরিমাণে পাগলামি করছে। রাজ হাত জোর করে নীলাশাকে বলল, প্লিজ আপনি একটু কেবিনে যান, ওকে একটু শান্ত করে আসেন, ওর সাথে একটু কথা বলেন, দেখেন সব ভুলে যাবে। আমি জানি আপনি ওকে কখনো মেনে নেবেন না, হয়তো ঈশানের আব্বুর কারণে নয়তো নিজের অবস্থানের কথা ভাবে। আমি আপনাকে দোষারোপ করছি না, শুধু ওর সাথে একটু কথা বলে আসেন, দেখেন ঈশান আর পাগলামি করবে না। রাজের কথা মতো নীলাশা ঈশানের কাছে আসলো। আব্বু ওর সাথে কথা বলার চেষ্টা করছে, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করছে। আম্মুকে জড়িয়ে ধরে রেখেছে। শরীরে শক্তি নেই, তারপরও পাগলের মতো কান্নাকাটি করছে ঈশান। নীলাশা গিয়ে ঈশানের সামনে দাঁড়াতে ঈশান ওর দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিয়ে বলতে আরম্ভ করলো, আপনি আপনি এইখানে কেন আসেন? আপনি না চলে যেতে চাইছিলেন তো যান। আপনি আমার সামনে আসবেন না, এইখান থেকে চলে যান। আমি কাউকে ভালোবাসি না। আপনি আমাকে সান্ত্বনা দিতে আসছেন তো? আমি তো আপনার দিকে দূরে সরে গিয়েছিলাম, তারপরে আপনি এইখানে কেন এসেছেন? ও, আপনি তো এই হসপিটালে জব করেন। আমি এখান থেকে চলে যাব। এরই মাঝে ডক্টর কেবিনে ঢুকলো। ঈশানকে এইভাবে কান্নাকাটি করতে দেখে বলতে আরম্ভ করলো, আফজাল সাহেব, কি বললেন ছেলেকে, যার জন্য এভাবে উত্তেজিত হয়ে গেল? আপনাদের বলেছি না ওকে কোনো রকম প্রেশার দিবেন না। আপনাদের দ্বারা না কিচ্ছু হবে না। দয়া করে কেবিন থেকে বেরিয়ে গেলে খুশি হব। নার্স, তুমি এখনই ওকে ইঞ্জেকশন পুশ করার ব্যবস্থা করো। ডক্টরের কথাতে আরও 2-3 জন নার্স এসে ঈশানকে ধরতেই নীলাশা এসে ওর হাতে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। ভালোবাসার মানুষের এমন বেহাল অবস্থা দেখে
নীলাশার চোখ দিয়ে পানি ঝরছে। এরই মাঝে ডাক্তার আর অন্য নার্সগুলো চলে যেতেই আম্মু রুম থেকে বেরিয়ে গেল। নীলাশা কান্না করে দিয়ে ঈশানের পাশে বসে পড়ল। তারপর ঈশানের একটা হাত ধরে অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, আপনি আমাকে মাফ করবেন। আমি আপনাকে ভালোবাসাটা বুঝতে পারিনি, বোঝার পরেও সেটা দূরে সরিয়ে দিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দিন। জানি আপনি আমাকে কখনো মাফ করতে পারবেন না। কি করব বলেন? আমি নিরুপায়। আমি এমন একটা অবস্থানে আছি যেখান থেকে না আপনাকে কাছে টেনে নিতে পারছি, আর আর না নিজেকে এখান থেকে সরিয়ে নিতে পারছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আমি আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি। আপনি আমাকে অভিশাপ দিয়ে তারপরও নিজেকে ভাবে কষ্ট দিয়ে না, প্লিজ। নীলাশা কিছুক্ষণ ঈশানের অসহায় মুখের দিকে তাকিয়ে রইল। মুখটা শুকিয়ে গেছে আর কয়েকটা দিন না খেয়ে নিজের অবস্থা পুরো দশা করে ফেলেছে। নীলাশা জানে ঈশান নিজেকে কষ্ট দিতে প্রচুর পরিমাণে নেশা করে। নীলাশা চোখ মুছতে মুছতে কেবিন থেকে বের হতেই আফজাল সাহেব এসে ওর সামনে দাঁড়ালো। তখন নীলাশা পাশ কাটিয়ে চলে যেতে গেলেই উনি বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আপু আমার বিয়ে ঠিক করেছে, আর খুব শীঘ্রই আমার বিয়ে, হয়তো 1 সপ্তাহের মধ্যে। আমি ঠিক করেছি আজকে এখান থেকে চলে যাব। আমি আর চাকরিটা কন্টিনিউ করতে পারছি না, আর আমার জন্য আপনার ফ্যামিলিতে এত সমস্যা। আমি শহর ছেড়ে চলে গেলেই হয়তো এই সমস্যা আর থাকবে না। আফজাল সাহেবের এরকম দ্বারা কথাতে নীলাশা সহ সবাই বেশ অবাক হয়ে গেল আর আব্বুর মুখের দিকে তাকিয়ে রইল। তখন নীলাশা বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সেটা পরে বুঝতে পারবে। কথাটা আজকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোমরা যা শুরু করেছো তাতে হয়তো আমার ছেলেটাকে ওর আম্মুকে আমি শান্ত করতে পারবো না। শোনো, আমি কালকে তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমার আব্বুর সাথে কথা বলেছি। সব শোনার পর উনি বিয়েতে রাজি হয়েছে। আমি অন্যায় করেছি আমার ছেলেটাকে এইভাবে তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে। বুঝতে পারিনি আমার ছেলেটা এত বেশি পাগলামি করবে। তুমি প্লিজ ওকে এইভাবে দূরে সরিয়ে দিও না। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু শাস্তি তোমরা আমাকে দাও। তারপরও ওর উপর রাগ করে থেকো না। কিসব বলছেন আঙ্কেল? আপনি বুঝতে পারছেন আমি একটা গরিব ঘরের মেয়ে, তার উপরে হসপিটালের সামান্য একজন নার্স, যে কিনা আপনার ছেলেকে ভালোবাসা তো দূরে থাক, আপনার বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও রাখি না। তাহলে আপনি কি করে আপনার ছেলের পাশে আমাকে মেনে নেবেন বলেন? আপনার 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 স্ট্যাটাসে লাগবে না? নীলাশা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। তখন আপু ওর সামনে হাত জোর করে বলল, মামনি, এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি অনেক বড় ভুল করেছি। আমার ছেলেকে এইভাবে কষ্ট দিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আব্বু আম্মুকে রাজি করিয়েছি, তুমি অন্তত বিয়েতে বারণ করে দিও না। তুমি আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলেও বিয়েটাতে হ্যাঁ বলে দাও। তুমি তো ওকে ভালোবাসো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তোমার চোখে ওর জন্য অসম্ভব রকমের মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। প্লিজ ওকে আর কষ্ট দিও না। অসম্ভব আঙ্কেল, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আপনি কখনো আমাকে ছেলের বউ হিসেবে মানতে পারবেন না। আপনার ছেলে আমাকে কখনো মাফ করবে না। ও এমনিতেই আমাকে এখন ঘৃণা করে। তাই আমি চাই যে মানুষটা আমাকে ঘৃণা করে সারা জীবনটা যেন ঘৃণাই করেছে। বুঝতে পেরেছি, রাগার অভিমান থেকে এখন এসব কথা বলছো তো। আচ্ছা, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তারপরেও আমার ছেলেটাকে দূরে সরিয়ে দিও না। আব্বুর কথা শুনে নীলাশা দূরে সরে গেল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আপনার ছেলেকে আপনি দূরে সরিয়ে দেন, তারপরেও এরকম পাগলামি করবেন না। অন্তত আমাকে আর কোনো অপরাধী করবেন না। এমনিতেই উনি আমার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে আছেন, আর আপনি এরকম কাজ করলে আমি সারা জীবন সবার কাছে অপরাধী হয়ে থাকব। আমি জানি তুমি কি রকম মেয়ে, তাই তোমাকে এইভাবে কথাগুলো না বললে তুমি রাজি হতে না। আমি চাই তুমি আমার ছেলেটাকে বিয়ে করে নাও। আমি ঠিক করেছি 1 সপ্তাহের মধ্যে তোমার সাথে ঈশানের বিয়ে। তুমি শুধু ওকে বিয়েটা করে নাও, দেখো সব ঠিক হয়ে যাবে।
নীলাশা কথা বলছে না, তাই আম্মু আর রাজ বেশ কিছুক্ষণ ওকে বোঝাতে লাগলো। পরদিন ঈশানের জ্ঞান ফিরে আসতেই নীলাশা প্রথম কেবিনে ঢুকলো। ঈশান ওকে দেখে একবার ওর দিকে তাকিয়ে তারপর অপর পাশে তাকিয়ে রইল। তখন নীলাশা ওর পাশে বসে একটা হাত দুই হাতের মুঠোয় নিতেই ঈশান হাতটা ছাড়িয়ে নিল আর নীলাশা বলতে আরম্ভ করলো। রাগ করে আছো আমার উপরে? থাকো, সমস্যা নেই, কিন্তু একটু কথা বলো আমার সাথে। দেখো, তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো, তাহলেও সমস্যা নেই, একটু কথা বলো। আমার জন্যই তো কষ্ট পাচ্ছ। দেখো, এই কষ্টটা আর থাকবে না। তোমার আব্বু সবটা মেনে নিয়েছে, আর আমাদের বিয়েটাও কালকে ঠিক করে এসছে। নীলাশার কথাতে ঈশান ওর দিকে তাকালো। খেয়াল করলো নীলাশার চোখে মুখে একটা অসম্ভব রকমের খুশির ছাপ। তখন ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, দেখেন, মজা করবেন না। আমার মধ্যে এসব মজা করার কোনো শক্তি আর অবশিষ্ট নেই। মরে যেতাম, শুধু আম্মুর জন্য সুইসাইড করিনি। এসব কথা বলে আমাকে আর হাসাবেন না। আমার মধ্যে হাসার মতো আর কোনো শক্তি অবশিষ্ট নেই। আপনি যে আমাকে ভালোবাসেন না সেইটা আমি জানি। আব্বু জোরপূর্বক আপনার সাথে আমার বিয়েটা ঠিক করেছে, তো শুধু আমাকে বাঁচানোর জন্য, তাই না? আপনি চলে যান, আমাকে আপনার বিয়ে করতে হবে না। আমি মরবো না। উপরওয়ালা আমাকে ঠিক যতদিন বাঁচিয়ে রাখবে আমি ঠিক ততদিনই বেঁচে থাকবো, এতে আপনি চান বা না চান। ঈশানের কথাতে নীলাশা ফুপিয়ে কান্না করে দিল। তারপর ঈশানের একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে চুমু দিতে দিতে বলতে আরম্ভ করলো। প্লিজ এরকম কথা বলো না। আমার প্রচণ্ড পরিমাণে ভয় হয়। তুমি জানো, তোমার এই অবস্থা দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল আমি নিজেকে শেষ করে দিই। তুমি এরকম একটা কাজ কেন করতে গেলে? এসব বলে আমাকে কষ্ট দিও না প্লিজ। তুমি এসব বললে আমার প্রচণ্ড পরিমাণে ভয় হয়। তুমি আমাকে বলো, তোমাকে ভালোবেসে আমার মরে যেতে হবে, আমি সেটা করে নেব। তারপরে এসব কথা আর কখনো বলবে না প্লিজ। দেখেন নার্স ম্যাডাম, আমার হাত ধরবেন না, ছেড়ে দিন। আমি তো একটা দুশ্চরিত্র লম্পট ছেলে। আপনাকে শুধু শারীরিক চাহিদার কারণে কাছে টেনে নেই। এখন শরীরের চাহিদা আমি মিটিয়ে ফেলেছি, তাহলে এখন আপনি আমার কাছে আসেন কেন? যান, এখান থেকে চলে যান। আমি না কাউকে ভালোবাসি, না কেউ আমাকে ভালোবাসে। কারো ভালোবাসারই আমার দরকার নেই। যেখানে নিজের আব্বু আম্মু আমাকে বুঝতে পারেনি, সেখানে তো আপনি আমার রক্ত সম্পর্কে কেউই না। সত্যি দূরে চলে যাব? সত্যি আমি তোমার কেউ নই? হয়তো আমি তোমার রক্তের সম্পর্কে কেউ নই, কিন্তু তোমার আত্মার সাথে আত্মার সম্পর্কের একজন মানুষ, যাকে কিনা তুমি এত ভালোবাসো। তুমি আমার উপরে রাগ করে এরকম যা বলছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে এটুকু শুনে রাখো, আমি তোমার লাইফ থেকে কোথাও যাচ্ছি না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, সে যদি আমাকে তাড়িয়েও দেয়, আমাকে যদি কখনো ভালো নাও বাসে, কাছে টেনে নাও নেয়, তারপরেও আমি তার কাছেই পড়ে থাকবো। ঈশান চুপ করে আছে। নীলাশা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওকে এভাবে কান্না করে বেরিয়ে যেতে দেখে রাজ রুমে ঢুকলো। তারপর ঈশানের কাছে বসতেই ও রাজের দিকে তাকালো। ও বলতে লাগলো, অনেক কিছুর পর ঠিক হয়েছে। এখন অন্তত মেয়েটাকে এভাবে দূরে সরিয়ে দিয়ে নিজের কষ্টটাকে বাড়াস না। নিজের কষ্টটাকে বাড়াস না, আর না ওকে কষ্ট দিস। তুই যত পারিস ওর উপর রাগ দেখা, তারপরে এমন কিছু করিস না যার জন্য সব কিছু নষ্ট হয়ে যায়। আমি তো বলিনি আমার জন্য সবাইকে কষ্ট করতে, কিংবা আমার সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করতে। তাহলে তোরা শুধু শুধু এইসব কি জন্য করলি বল? দেখ, তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তুই যতই রাগ দেখাস না কেন, দিন শেষে কিন্তু তুই ওকে ভালোবাসিস। তাই আমি বলবো তুই বিয়েটা করে নে। হয়তো মেয়েটার উপর কিছুদিন রাগ করে থাকবি, ওর দিক থেকে আমি মুখ ফিরিয়ে নিবি। তারপরও যখন মেয়েটা কান্না করবে না, তখন তুই সেটা সহ্য করতে পারবি না। তুই তো বলতি তুই ওর কষ্ট সহ্য করতে পারিস না, যার জন্য লুকিয়ে ওকে অনেক হেল্প করেছিস। তার উপর মেয়েটা তো এখন কষ্ট পাচ্ছে শুধু তোর জন্য। তাই আমি বলি তুই বিয়েটা করে নে। দরকার পড়লে ওকে কিছুদিন কষ্ট দিস, তারপর না হয় মেনে নিস। তারপর এমন কিছু করিস না যার জন্য মেয়েটা উল্টাপাল্টা কিছু একটা করে বসে। আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলো, কিন্তু ঈশান আব্বুর সাথে কথা বলাটাই বন্ধ করে দিয়েছে। আব্বু হতাশ হয়ে এই রুম থেকে বেরিয়ে যেতে আম্মু কিছুক্ষণ ঈশানকে বোঝালো। ঈশান সিদ্ধান্ত নিল বিয়েটা করে নিবে। তো আরও 2-3টা দিন ওকে হসপিটালে থাকতে হলো। আর এই 2-3টা দিন নীলাশা একজন স্ত্রী যেমন স্বামীর সেবা করে, ঠিক তেমনি করেই গেছে। একটা মুহূর্তের জন্য ওর পাশ থেকে সরেনি। আফজাল সাহেব ওকে জবটা ছেড়ে দিতে বললেও নীলাশা ছাড়েনি।
শুধু ঈশানের জন্য। নীলাশা বলেছে যেদিন ঈশান সুস্থ হয়ে যাবে সেদিন জবটা ছেড়ে দেবে। নীলাশা ঈশানের এতটা কাছাকাছি থেকেছে, তারপরও ঈশান ওর সাথে কোনো কথাই বলেনি, যার জন্য নীলাশা ঈশানের সামনেই কান্না করেছে। ঈশান জানে মেয়েটা ওকে ভালোবাসে, কিন্তু কেন যে তখন দূরে সরিয়ে দিয়েছিল। তো হসপিটাল থেকে বাসায় ফিরে 7 দিনের মাথায় ওদের বিয়েটা বিশাল আয়োজনের মধ্য দিয়ে হয়ে যায়। আর বিয়ের সময় ঈশান বেশ অন্যমনস্ক ছিল, যার জন্য নীলাশা খুব বেশি ভয় হচ্ছিল আর ভেবেছিল না না, ও হয়তো আমার উপর একটু রেগে আছে, একটা সময় ঠিকই আমাকে মেনে নেবে। ঈশান তো আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাহলে ইগনোর কেন করবে? বিয়েটা সব কার্যক্রম শেষ করে ঈশান নীলাশাকে নিয়ে বাসায় আসে। তারপর আম্মু ওদের বরণ করলে সব ফর্মালিটি শেষে ঈশান একাই ছাদে চলে যায়। গিয়ে দেখে ওর বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। ঈশানও অনেকদিন পর বন্ধুদের সাথে প্রাণ খুলে আড্ডা দিল। রাজা ঈশানকে অনেক বোঝালো আর নীলাশাকে কষ্ট না দিতে বারণ করলো। ঈশান কোনো কথাই বলল না। 12টা থেকে আম্মু এসে ডেকে গেল। ঈশানও বাধ্য ছেলের মতো রুমে চলে আসে। দরজা আটকে দিয়ে বিছানার দিকে তাকালো। নীলাশা বিছানার মাঝখানে বউ সাজে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে আছে। ঈশানের মনে হচ্ছিল একটা পরী বসে আছে। ঈশান একবার ওর দিকে তাকাতেই নীলাশার করা অবহেলা আর ওর দেওয়া কষ্টের কথাগুলো মনে পড়ে গেল। মনে হতে লাগলো এই মেয়েটাকে এত ভালোবাসে আর সে ওকে এমন করে কষ্ট দিল। তো ঈশান এসে নীলাশার সামনে দাঁড়াতেই ও উঠে এসে ঈশানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখন ঈশান বলল, থাক, যাকে ভালোবাসো না তাকে এত বেশি সম্মান দেখাতে হবে না। ঈশান কথাগুলো বলেই আলমারির দিকে চলে গেল আর নীলাশা সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশানের মুখে এমন কথা শুনে নীলাশার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। ঈশান আলমারি থেকে কিছু একটা বের করে নেয়, তারপর বিছানার ওপর রেখে নীলাশার হাত ধরে টানতে টানতে ওকে বিছানার মুখোমুখি বসিয়ে দিয়ে অনেকগুলো টাকা বের করে ওর সামনে রেখে বলতে লাগলো, এটা তোমার দেনমোহরের টাকা, পরিশোধ করে দিলাম। এতে আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, তারপরে তোমার আর কোনো দাবি দাওয়া থাকবে না আমার কাছে। ঈশান কথাগুলো বলতেই নীলাশার হাত দিয়ে ওর মুখটা আটকে দিল। কান্না করে দিয়ে বলতে লাগলো, এই তুমি এসব কি বলছো? প্লিজ এগুলো বলো না। তুমি জানো না এগুলো বললে আমার কষ্ট হয়। প্লিজ এসব বাজে বাজে কথা বলো না। তোমার তোমার রাগ করে আছো আমার উপরে, থাকো, কিন্তু তাই বলে এইসব কি বলছো তুমি? থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না। বিয়ে তো হয়েছে, এখন স্ত্রীর দায়িত্বটা পালন করেছেন, তাই না? এই মিথ্যে ভালোবাসাটা আর আমাকে দেখাতে হবে না। নীলাশা কান্না করতে লাগলো। তখন ঈশান ওকে রেখে তারপর বিছানা ছেড়ে একটা বালিশ আর একটা চাদর নিয়ে যখনই সোফার দিকে যেতে নেবে তখনই নীলাশা ঈশানের একটা হাত ধরলো আর কান্না করে করে বলতে লাগলো, এই তুমি এদিকে কোথায় যাচ্ছ? তোমার কি মনে হয় এত কিছুর পরও তোমাকে বউ হিসেবে মেনে নেবো আর তোমাকে ভালোবাসবো? সেটা তোমার ভুল ধারণা। আমার ভালোবাসাটা ওই দিনই মরে গেছে, যেদিন তুমি আমাকে ওই রকম বাজে কথাগুলো সরিয়েছো, দূরে সরিয়ে দিয়েছো, যার জন্য এতটা যন্ত্রণা পেয়েছি। তার জন্য আর ভালোবাসা বেঁচে নেই, এখন শুধু পাহাড় সমান ঘৃণায় তোমার জন্য বেঁচে আছে। না না, তুমি রাগ করে এসব কথা বলছো তাই না? প্লিজ এরকম কিছু বলো না, আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হবে। তুমি তো জানো আমি তোমার তোমার দেওয়া কষ্টটা সহ্য করতে পারি না। শিখে নাও, এখন থেকে আমার বাজে চেহারাটাই তুমি দেখতে পাবে। ওই জন্য বলেছিলাম যে আমাকে বিয়ে করার কোনো দরকারই নেই। তাছাড়া এখন তো তোমাকে আর ভালোবাসি না, তার ওপর তোমাকে তাহলে একটা সময় যে তোমার দিয়ে কষ্টটা আমি সহ্য করতে পারতাম না, যার জন্য মরতে বসেছিলাম, তারপর তুমি একটু দয়াও করনি, আমার ভালোবাসাটা পর্যন্ত ভিক্ষা দাওনি। আম্মু পর্যন্ত তোমার পায়ে ধরতে গিয়েছিল, আর তুমি নিজের জেদের কাছে অটল ছিলে। তাহলে এখন কেন আসছো আমার লাইফে? আমার ভালোবাসাটাকে তুমি পায়ে মারিয়ে দিয়েছো সেদিন, তাহলে আর এই ভালোবাসার কথা বলে লাভটা কি বলো? প্লিজ সেরকম করে বলিও না। আমি অনেক অন্যায় করেছি, তার জন্য তুমি শাস্তি দাও। তারপর এরকম একটা রাতে তুমি আমার থেকে দূরে সরে যেও না। তুমি জানো এই 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 রাত নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। প্লিজ তুমি আমাকে এরকম করে দূরে সরিয়ে দিও না। আমি ইচ্ছা করে তো এমন কিছু করিনি, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দেবে বলো? না না না, আমি তোমাকে কষ্ট দিচ্ছি না, কষ্টটা তুমি নিজেই তৈরি করেছো। আর আমি সবটা জানতাম। হ্যাঁ, তুমি পারতে চাইলে আমাকে সবটা বলতে যে আপু এগুলো বারণ করেছে, আর তুমি তোমার অবস্থানের কথা ভেবে এইসব করেছো। আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করে অন্য কোথাও চলে যাব। তুমি একটাবার অন্তত
আম্মুকে বলতে পারতে যে আব্বু তোমাকে এমন কিছু বলেছে। আমার এরকম একটা দুরবস্থা দেখো তুমি চুপ করেছিলে। তাহলে এখন এত ভালোবাসা দেখাচ্ছ কেন? আমার কোনো ভালোবাসার দরকার নেই। আমি বুঝে গেছি পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। ঈশা নীলাশার হাতটা ছাড়িয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ল আর নীলাশা ফুপিয়ে কান্না করতে লাগলো। ঈশান কোনো কথাই বলল না, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। নীলাশা ঈশানের পায়ের কাছে বসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর মাঝরাতের দিকে যখনই ঈশানের মনে হলো যে ঈশান প্রচণ্ড পরিমাণে রাগ করে আছে, নীলাশা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে লাগলো আর ঈশানের জন্য ভালোবাসাটা ভিক্ষা চাইল। ঈশান সবটাই শুনতে পেল। তারপর একটা সময় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সারাটা রাত আর নীলাশা ঘুমাতেই পারল না, শুধু কান্নাই করে গেল। তারপর যখন পরদিন সকালে ঘুম ভাঙলো, দেখলো ঈশান গুটিসুটি মেরে সোফায় শুয়ে আছে। হয়তো অনেক ঠান্ডা লাগছে, তাই নীলাশা ওর শরীরে একটা চাদর দিয়ে দিল আর ঈশান ওর হাতটা জড়িয়ে ধরল। নীলাশা হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল। নীলাশা লম্বা একটা শাওয়ার নিয়ে কোনো রকমে একটা শাড়ি পরে বের হলো। ও এখনও বারবার ফুপিয়ে উঠছে। নীলাশা ভেবেছিল ঈশান রেগে আছে, কিন্তু এত বেশি রেগে আছে সেটা ও ভাবতেও পারেনি। তো নীলাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে লাগলো। তারপর ঈশানের ঘুমটা যখন ভাঙলো, খেয়াল করলো আয়নার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে আর নিজেকে গোছানোর চেষ্টা করছে। নীলাশাকে এই রূপে দেখে ঈশান উঠে বসে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল আর পুরো একটা ঘোরের মধ্যে চলে গেল। তারপর আয়নাতে নীলাশার ফর্সা উন্মুক্ত পেটের উপর সুন্দর নাভিটা ওর চোখে পড়ল। তখন ঈশান ভুলেই গেল ও নীলাশার উপর রাগ করে আছে। ঈশান অজান্তেই উঠে গিয়ে নীলাশার পেছনে দাঁড়ালো। নীলাশা একবার ওকে আয়নাতে দেখে প্রশ্ন করলো, অমন করে কি দেখছো? আমার বউটাকে দেখছি। কেন, আমি কি তোমার দিকে তাকাতেও পারবো না? না, মানে আসলে কালকে তো তুমি বলেছিলে তুমি আমাকে। ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। তারপর যখনই ওর পেটের উপর 2 হাত রেখে তার উপর ঘাড়ে আর গলায় নাক ঘষতে আরম্ভ করলো, সাথে সাথে নীলাশা চোখ জোড়া বন্ধ করে নিল। ও এখনও বারবার ফুপিয়ে উঠছে। ঈশা নীলাশার ঘাড়ে আর গলায় কিস করতে আরম্ভ করলো। নীলাশার বুকটা ক্রমশই উঠানামা করছে, ওর নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। নীলাশা আর থাকতে না পেরে ঈশানের অবাধ্য হাতগুলো পেটের সাথে খুব শক্ত করে চেপে ধরল। ঈশানের প্রত্যেকটা স্পর্শে নীলাশা পুরো উন্মাদ হয়ে যাচ্ছিল আর ঈশান ততটাই আদরের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। ঈশানের রোমান্টিক অত্যাচারে নীলাশা আর থাকতে না পেরে ঈশানের দিকে ঘুরেই ওকে বিদ্যুৎ গতিতে জড়িয়ে ধরল। ঈশান নীলাশার মুখটা তুলে খেয়াল করে ওর গোলাপির পাপড়ির মতো ঠোঁটজোড়া এত বেশি কাঁপছে যেটা বারবার ঈশানকে কাছে টানে। ঈশান নীলাশার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে ওর 4 ঠোঁট এক করে দিল। সাথে সাথেই নীলাশা ওর চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স দিতে আরম্ভ করলো। এভাবে 5 মিনিট যেতে ঈশানের মনে পড়ে গেল নীলাশা একটা সময় ওকে ইগনোর করেছে। নীলাশার করার প্রত্যেকটা অবহেলার কথা মনে পড়তে ঈশানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ঈশানের এমন বিহেভে নীলাশা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কি হলো, তুমি এভাবে সরিয়ে দিলে যে? নীলাশাকে এমন অবস্থায় দেখে ঈশান নিজেকে সামনে রাখতে পারছিল না। ঈশান কথাটা ঘোরানোর জন্য আর নীলাশাকে কষ্ট দেওয়ার জন্য বলতে লাগলো, তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজেই মেনে নেব? এটা তো শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য করলাম। তোমাকে আমি বারবার কাছে টেনে নেব, কিন্তু স্ত্রীর অধিকারটা তুমি আমার কাছ থেকে কখনোই পাবে না। সবসময় শুধু তোমাকে এমন করে কষ্ট দিয়ে যাব। ঈশানের বলা প্রত্যেকটা কথা নীলাশা বুকের তীরের মতো পিঠে। ও তাড়াহুড়া করে ঈশানের সামনে আসলো। তারপর ওর একটা হাত ধরে চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, বাবু প্লিজ আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি দাও। তারপর কাছে টেনে নিয়ে এমন করে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেও না। আমি থাকতে পারবো না তোমার স্পর্শ না পেয়ে। প্লিজ আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও। আমি প্রচন্ড পরিমাণে মিস করছি তোমার পাগলামি। প্লিজ আমাকে আগের মতো ভালোবাসো। কখনোই না, তোমাকে আর একটা মুহূর্তের জন্য আমি ভালোবেসে নিজে বুকে জড়িয়ে নেব না। তুমি কি ভেবেছো আমি সবটা ভুলে গেছি? কখনোই না। ঈশান কথাটা বলে এই গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লো। আব্বু আম্মু ওকে ডাকাডাকি করলো, কিন্তু ও কারো কথাই শুনলো না। আম্মু তাড়াহুড়া করে নীলাশার রুমে এসে দেখলো নীলাশা ফ্লোরে বসে
কান্না করছে। আম্মু বিষয়টা বুঝতে পেরে ওকে জিজ্ঞেস করতে নীলাশা সবটাই বলল। সব শোনার পর আম্মু চুপ করে রইল আর নীলাশা কান্নাই করতে লাগলো। আম্মু ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, মামুনি তুমি শান্ত হও। দেখো ঈশান তোমার ওপর রাগ করে আছে, একটু কষ্টটা সহ্য করে নাও। এতগুলো দিন ধরে ছেলেটার রাগটা জমিয়ে রেখেছে, তুমি হয়তো জানো ওর রাগটা একটু বেশি, তার জন্য হয়তো তোমাকে এমন করে কষ্ট দিল। তুমি কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আম্মু, আমি যে আর পারছি না। তোমার ছেলে আমি এমন করে ইগনোর করলে আমি কি করে সেটা সহ্য করবো বলো? আমার মরে যেতে ইচ্ছে করে। ও কালকে রাতে থেকে আমার সাথে মিসবিহেভ করছে, সেটাও আমি মেনে নিয়েছি। আর আজকে আমাকে এমন করে কাছে টেনে নিয়ে দূরে সরিয়ে দিল। তোমার ছেলে বলেছে আমাকে কখনো স্ত্রীর অধিকার দেবে না। এগুলো শোনার পর আমি কি করে নিজেকে ঠিক রাখবো বলো? পাগলি মেয়ে, এমন কিচ্ছু হবে না, তুমি ঠিক ওকে মানিয়ে নিতে পারবে। দেখো ও একটু পরে এসেই তোমাকে সরি বলে দিবে। আম্মু নীলাশাকে বুঝিয়ে তারপর ওকে খাবারটা নিজ হাতে খাইয়ে দিল। আম্মু নীলাশার কান্নাকাটি দেখে ঈশানকে কল করে আর বাসায় আসতে বলল। ঈশান কোনো কথা না বলেই ফোনটা কেটে দিল। আম্মু রাজকে ফোন করে ঈশানকে বাসায় পাঠিয়ে দিতে বলল। রাজ ঈশানকে খুঁজে বের করে কিছুক্ষণ ওকে বোঝালো, তারপরও সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না, যার জন্য নীলাশা সারাদিনই কান্না করলো। তারপর সন্ধ্যা থেকে ঈশান বাসায় ফিরতে নীলাশা দৌড়ে গিয়ে সবার সামনে ওকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, বাবু আমাকে মাফ করে দাও, রাগ করে থাকলে তার জন্য শাস্তি দাও, তারপরে এভাবে নিজেকে কষ্ট দিও না। তুমি সারাদিন বাসায় নেই জানো আমার কতটা টেনশন হচ্ছিল। তুমি তো এখন আমাকে কষ্ট দিতে পারো, সেটা কাছে থেকে দাও। তুমি বলেছো আমাকে কষ্ট দিও, যত পারো কষ্ট দিও, আমি সব সহ্য করে নেব। তারপর এভাবে দূরে দূরে থেকো না। আমার কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য তুমি জানো না কলেজ। আমি এসব নিতে পারছি না, প্লিজ এরকম পাগলামি করো না জান। ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে এই রুমে চলে গেল আর নীলাশা সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আম্মুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে নীলাশা ওর পাগুলো জড়িয়ে ধরলো আর কান্না করে বলতে লাগলো, তুমি আমার সাথে এরকম কেন করছো? বুঝতে পারছো না তোমার পাগলামির কষ্ট হচ্ছে? প্লিজ বাবু, পাগলামি করো না। আমি তোমার ইগনোরটা নিতে পারছি না। দরকার পড়লে তুমি আমাকে নিজের হাতে শেষ করে দাও, তারপরে ওই কষ্টটা দিও না। তুমি আমার এতটা কাছে থেকে এত দূরে সরে যাচ্ছ কেন? আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া করে। বলেছি না আমি তোমাকে কষ্ট দেব, এখন থেকে দেখবে কষ্ট কাকে বলে। এর থেকে বেশি কষ্ট তোমাকে দেব। তুমি না পাবে আমার ভালোবাসাটা, না পারবে আমার সাথে থাকতে। দাও দাও, আরো কষ্ট দাও, তারপরেও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দাও। আমাকে ইগনোর করে নিজেকে কষ্ট দিও না। আমি জানি তুমি আমাকে কষ্ট দিয়ে নিজেও ভালো নেই। যত যত পারো কষ্ট দাও, তারপরে এইভাবে রাগ করে থেকো না। আমি তো জানি তুমি কত বেশি কষ্ট পাচ্ছ। আমি বুঝতে পারছি তুমি হয়তো আমাকে কখনোই ভালোবাসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকেই আমি শহরে চলে যাব। আমি বাসায় চলে যাব আর এই শহর ছেড়ে চলে যাব, তোমার লাইফ থেকে চলে যাব। একবার কষ্ট পাবো, সেটাই না হয় সহ্য করে নেব। তোমার থেকে দূরে সরে থাকলে তুমি বুঝতে পারবে আমার কতটা কষ্ট হচ্ছে। ছবিতে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, সেদিন থেকে তুমি যতটা কষ্ট পেয়েছো তার সম পরিমাণ কষ্ট আমিও পেয়েছি। হয়তো নিজেকে কষ্ট দিতে পারি, আবার ধরে রাখতেও পারি। প্রত্যেকটা রাতে আমি তোমার জন্য কান্না করেছি, সেটা শুধুমাত্র উপরওয়ালা জানে। আমি তোমাকে বোঝাতে পারিনি, আর তুমি আমাকে এমন করে ইগনোর করেছো। আমি তোমার এই কয়েকটা দিনের অবহেলাটা নিতে পারছি না, তাহলে সারা জীবন তোমার সাথে থেকে এত কষ্ট কি করে সহ্য করবো? আমি খুব শীঘ্রই মরে যাবো। দেখো, তোমার এই অবহেলাটা না নিতে পারবো না। তোমার থেকে হারিয়ে যাবো, খুব বেশি কষ্ট পাবো। আর আমাকে হারিয়ে ফেলার পরে বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। ঈশান নীলাশার কথাটা শুনেই ওর চুলের মুঠি ধরে টেনে উঠালো। তারপর উঠেই ওর গালে সজোরে কয়েকটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথেই তারপর ওর মুখের কাছে মুখ টেনে
রাগী কণ্ঠে বলতে লাগলো। তোর সাহস কি করে হয় তুই এইরকম কথা বলিস? তুই মরতে পারবি না, আমি তোকে মরতে দেব না। তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস? তুমি আমাকে এমন কষ্ট কেন দিতেছো? তাহলে যখন ছেড়ে যেতে দেবে না আর মেনেও নেবে না, তাহলে এর থেকে এত কষ্ট কেন দিতেছো? কেন? নীলাশা কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আর ঈশান ওর চুলগুলো সেভাবেই ধরে রাখলো। নীলাশা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ব্যথা নীলাশা চোখ মুখ কুঁচকে রেখেছে। ঈশান ওর কষ্টটা সহ্য করতে পারলো না। যে মেয়েটাকে কিনা এত ভালোবাসে সেই মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছে। ঈশান নীলাশার কান্নাটা থামানোর জন্য ওর ঠোঁটজোড়া ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। তারপর ইচ্ছে মতো কিস করতে লাগলো। 5 মিনিট ঈশান একাই রেসপন্স দিল। নীলাশা থেকে কোনো রেসপন্স না পেয়ে ছেড়ে দিতে গেলে তখন নীলাশা থাকতে না পেরে ওর সাথে রেসপন্স দিতে লাগলো। এবার নীলাশা ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে পাগলের মতো কিস করতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর ঈশানের ঠোঁট জোড়া ছেড়ে দিল। আর নীলাশা ভাবলো ঈশানকে দূরে সরিয়ে দিবে, তাই ফুপিয়ে উঠল। তারপর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে ঈশানকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলো আর চোখ জোড়া বন্ধ করে রাখলো। এবার ঈশানও পাগড়িটা সারা বুকে কিস করতে আরম্ভ করলো। ঈশানের স্পর্শে নীলাশার নিঃশ্বাসটুকু ভারী হয়ে যাচ্ছে। নীলাশা এখনো ফুপিয়ে উঠছে। ঈশান আর দেরি না করে ওকে কোলে উঠিয়ে নিল। নীলাশা ঈশানের বুকে মুখ গুজে দিয়ে দিল আর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। কাছে রেখে যতবার কষ্ট দাও, তারপর এরকম স্পর্শ দিয়ে দূরে সরিয়ে দিও না। তোমার স্পর্শগুলো পেলে আমি ঠিক থাকতে পারি না নিজেকে। তারপর এরকম করে কষ্ট দিও না প্লিজ। না পাগলি, আর কষ্ট দেব না। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেই কষ্ট পাই। আমি তো তোমাকে এইটুকু বোঝাতে চাইছিলাম তোমাকে কত বেশি ভালোবাসি, কিন্তু যখন তুমি কান্না করো না, ওই কান্নাটা আমি সহ্য করতে পারি না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও পাগলি। নীলাশা আরো জোরে সুরে কান্না করে দিল। ঈশান ওকে নিয়ে বেডে চলে গেল। তারপর ওকে বেডে শুয়ে দিয়ে ও সারা মুখে কিস দিতে লাগলো। নীলাশা বারবার ঈশানকে শক্ত করে বুকের সাথে চেপে ধরছিল। তখন ঈশান বলতে লাগলো, 1 মিনিট দাঁড়াও। নীলাশা হতবাক হয়ে গেল। তারপর ঈশান ওকে ছেড়ে দিতেই নীলাশা রাগী চোখে তাকে বলতে আরম্ভ করলো, আমার সাথে মস্কারি? আরে বাবা দেখো ওরা কেমন করে তাকিয়ে আছে। ওরা যদি এমন করে তাকিয়ে থাকে, ওদের সামনে আদর দিলে কি তোমার লজ্জা লাগবে না, নাকি তোমার ভালো লাগবে বলো জান? নীলাশা লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। ঈশান ওকে শক্ত করে জড়িয়ে ধরতেই নীলাশা বলতে লাগলো, দেখেছো, একটু মনে ছিল না। ওদের চলে যেতে বলো না বাবু। এই যে ভাইরা অনেক কান্নাকাটি দেখেছেন, এখন রোমান্সটা আমাদের মধ্যেই থাক। ওইগুলা পরে একদিন অন্য কোথাও থেকে দেখে নিয়েন। এবার ওদের ভালোবাসাটা খুব গভীর হবে। দুজনে মিলেমিশে একাকার হয়ে যাবে। তো ভালো থাক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপন মানুষগুলোর পাশেই থাকবেন, প্রিয় মানুষগুলোকে ভালো রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।